সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আমাদের টপিকস আজকে লং কেসেস ইন মেডিসিন ফর দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। যারা অ্যাটেন্ড করছো যদি শুনতে পাও আমি তাহলে শুরু করতে পারি। কেউ যদি কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা, এটা একটু জানানো ইম্পর্টেন্ট। মনে হচ্ছে সাউন্ড ক্লিয়ার। আমি তাহলে আজকের ক্লাস আরম্ভ করছি। আমি লাস্ট ক্লাস নিয়েছিলাম শর্ট কেসের উপরে। ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে আমরা যেসব শর্ট কেস দিয়ে থাকি ওগুলোর উপর কী কী শর্ট কেস দিয়ে থাকি এগুলো ডিসকাশন করেছিলাম। কমন যে শর্ট কেসগুলো কী এক্সামিনেশন দেওয়া হয়, হোপফুলি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আজকে আমরা কী কী লং কেস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় আমরা নিয়ে আসি, এই লং কেসগুলো আমি একটু ডিসকাশন করবো। মেনলি আসলে লং কেসের টপিক্সটা জানা ইম্পর্টেন্ট। টপিক্সটা জানা থাকলে তুমি তোমার মতো করে পড়ে নিতে পারবে, কারণ এখানে অনেকগুলো লং কেস আছে। প্রতিটা ইন্ডিভিজুয়ালি ডিসকাশন করার জন্য আসলে একটি করে ক্লাস দরকার। যদি 30টা লং কেস হয়, যদি আমি ভালোভাবে ডিসকাশন করি তাহলে 30টার জন্য 30টা ক্লাস লাগবে। প্রতিটা লং কেস মিনিমাম 1 ঘন্টা ডিসকাশন করতে হবে। কিন্তু আসলে যেহেতু আমাদের টাইম শর্ট, সো আমি লং কেস শুধু টপিক্সগুলো বলে দিব, আর প্রতিটার যে মেন টপিক্সগুলো কথাগুলো যতটুকু হেল্প হয় আশা করি বাকিটা তোমরা নিজেরা সলভ করে নিতে পারবে। তাহলে আমরা মেডিসিনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষাতে কী কী লং কেস দিয়ে থাকি, আমি যদি সিস্টেম ওয়াইজ একটু ভাগ করে বলি তাহলে আমাদের সবচেয়ে বেশি কেস দিয়ে থাকি রেসপিরেটরি সিস্টেম থেকে। তোমরা হয়তো খেয়াল করেছো আমি সবসময় রেসপিরেটরি সিস্টেমটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই। ওকে, কারণ রেসপিরেটরি সিস্টেম থেকেই লং কেস, শর্ট কেস, ভাইবা সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। ওকে, লং রেসপিরেটরি সিস্টেমটা এই কারণে খুব ভালো পড়াশোনা লাগে। আমরা তাহলে রেসপিরেটরি সিস্টেম থেকে কী কী লং কেস দিয়ে থাকি, একটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা দেখা যায় ডায়াগনোসিসটা এইভাবে লিখতে হয় বা বলতে হয় একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা। কারণ ব্রঙ্কিয়াল অ্যাজমা যেগুলো সিভিয়ার না, নন সিভিয়ার যেগুলো মাইল্ড মডারেট সিভিয়ারিটি, ওগুলো দেখা যায় পেশেন্টগুলো আমরা হাসপাতালে এডমিশনের দরকার পড়ে না, আমরা এগুলো আউটডোর থেকেই ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই, মানে হোম ট্রিটমেন্ট। যেগুলো হসপিটালে অ্যাডমিশন নেয় এগুলো দেখা যায় একিউট সিভিয়ার থাকে। আবার পরীক্ষা হলে যখন নিয়ে যাই তখন হয়তো সিভিয়ারিটির সাইনটা অত থাকে না, তখন দেখা যায় সিভিয়ারিটিটা কন্ট্রোলড হয়ে যায়। ওকে, তখন আমরা পরীক্ষা নিয়ে যাই। তাহলে একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা আমরা পরীক্ষায় দিয়ে থাকি। আরেকটা কি দিয়ে থাকি, একিউট এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পরীক্ষা হলে কখনো সিইউপিডি বলবে না। ওকে, আমাদের সিনিয়র প্রফেসর যারা আছেন তারা সিইউপিডি মানে কোনো কিছুর এব্রিভিয়েটেড টার্মটা পছন্দ করেন না। পরীক্ষা হলে তারা সবসময় চান যে সব কিছু ইলাবোরেটিভ টার্ম ইউজ করার জন্য। ইন্টারন্যাশনাল ল তাই যে সবসময় ইলাবোরেটিভ টার্ম ইউজ করতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমার বেলায় আমরা একিউট সিভিয়ার কথাটা ইউজ করি, আর সিইউপিডির বেলায় একিউট এক্সাজারবেশন টার্মটা ইউজ করি। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে একিউট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, যদিও ডেভিডসন এরকম একটা টার্ম আছে, কিন্তু স্যাররা একিউট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা এইভাবে না বলে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একিউট ব্রঙ্কিয়াল মানে একিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং সিইউপিডির বেলায় একিউট এক্সাজারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এভাবে শুনতে পছন্দ করেন। ওকে, তারপরে দেখা যায় প্লুরাল ইফিউশন কেস একটা লং কেস হিসেবে থাকে। প্লুরাল ইফিউশন কেসটা কীভাবে লং কেস হিসেবে আসে, এটার আসলে প্লুরাল ইফিউশন তো আসলে কোনো ডায়াগনোসিস না, কোনো পেশেন্টের হলো ডিজিজ না। প্লুরাল ইফিউশন হলো একটা প্রেজেন্টেশন। ওকে, তাহলে প্লুরাল ইফিউশনের যে ডিফারেন্সিয়ালসগুলা এগুলো মাথায় রেখে কাজ করতে হয়। কমনলি কী কী প্লুরাল ইফিউশনের ডিফারেন্সিয়ালস আছে, 3টা ডিফারেন্সিয়ালস ধরে আমরা পরীক্ষা দিই। একটা হলো প্যারানিউমনিক ইফিউশন, তো তোমাদের ডায়াগনোসিস এইভাবে লিখতে হবে রাইট সাইডেড অর লেফট সাইডেড প্যারানিউমনিক ইফিউশন, যদি এটা নিউমোনিয়া থেকে হয়ে থাকে। যদি টিউবারকুলোসিস থেকে হয়ে থাকে তাহলে তোমার রাইট সাইডেড অর লেফট সাইডেড প্লুরাল ইফিউশন ডিউ টু টিউবারকুলোসিস এইভাবে বলতে হবে। যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা থেকে হয় তাহলে রাইট অর লেফট সাইডেড প্লুরাল ইফিউশন ডিউ টু ব্রঙ্কিয়াল কার্সিনোমা এইভাবে বলতে হবে। ওকে, তাহলে এভাবে ভাগ করে সাধারণত প্লুরাল ইফিউশনগুলো ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন সাধারণত কম, কারণ বাইল্যাটারাল প্লুরাল ইফিউশনগুলো এক্সুডেটিভ যে কজগুলো নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস এগুলোতে ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। নেফ্রোটিক সিন্ড্রোম, হার্ট ফেলিওর ওগুলোতে সাধারণত বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন হয়। ওগুলো সাধারণত আমরা পরীক্ষায় দেই না। ওগুলো নেফ্রোটিক সিন্ড্রোম দেখা যায় আলাদা কেস হিসেবে, ওটা প্লুরাল ইফিউশন না, আলাদা কেস হিসেবে নেফ্রোটিক সিন্ড্রোম বা হার্ট ফেলিওর আলাদা কেস হিসেবে থাকতে পারে। ওকে, কাজে প্লুরাল ইফিউশন দেখো তোমার শর্ট কেসেও কাজে লাগছে, আবার লং কেসেও কাজে লাগছে। প্লুরাল ইফিউশনটা খুব ভালোভাবে পড়তে হবে। ওকে,
দেন আমরা আরেকটা কেস দিয়ে থাকি, সেটা হলো ব্রঙ্কিকটিসিস। ব্রঙ্কিকটিসিস পেলেও আমরা দিই। সাধারণত ব্রঙ্কিকটিসিসও কোনো একটা মানে প্রাইমারি ডায়াগনোসিস না, অ্যাকচুয়ালি ব্রঙ্কিকটিসিসের ব্যাকগ্রাউন্ডে কজ খুঁজতে হয়। ইউজুয়ালি আমাদের দেশের প্রেক্ষিতে ব্রঙ্কিকটিসিসের কজ হলো প্রিভিয়াস টিউবারকুলোসিস। সো দেখা যায় যে হিস্ট্রি নিলে অনেক সময় দেখা যায় পেশেন্টের 8-10 বছর আগে বা 5 বছর আগে বা লং স্ট্যান্ডিং একটা টিউবারকুলোসিসের হিস্ট্রি পাওয়া যায়। কাজে ডায়াগনোসিসটা আমরা এইভাবে বলতে বলি তখন পোস্ট টিবি ব্রঙ্কিকটিসিস, পোস্ট টিবি ব্রঙ্কিকটিসিস, এইভাবে আমরা কথাটা বলতে বলি ডায়াগনোসিসটা, তাহলে সুন্দর হয়। আবার ব্রঙ্কিকটিসিসের ফাইন্ডিংসটা কিন্তু ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। ইউজুয়ালি বাইল্যাটারাল আমাদের মানে যেগুলো হসপিটালে ভর্তি হয়, সো বাইল্যাটারাল পোস্ট টিবি ব্রঙ্কিকটিসিস। ওকে, যদি ইউনিল্যাটারাল হয় তাহলে ইউনিল্যাটারাল বলতে হয়, বাট ইউজুয়ালি আমরা পরীক্ষায় যেগুলো দিয়ে থাকি এগুলা বা হসপিটালে যে পেশেন্টগুলো আসে পরীক্ষা দেওয়ার মতো ওগুলো দেখা যায় বাইল্যাটারাল ব্রঙ্কিকটিসিস হয়। সো পোস্ট টিবি বাইল্যাটারাল ব্রঙ্কিকটিসিস, বাইল্যাটারাল পোস্ট টিবি ব্রঙ্কিকটিসিস। ওকে, দেন পোস্ট টিবি ফাইব্রোসিস একটা কেস আছে, এটা আমরা আসলে পরীক্ষায় দিই না, এমনি জাস্ট বললাম। এটা পোস্ট টিবি ফাইব্রোসিসটা পরীক্ষা হলে আমরা খুব একটা দেওয়ার চেষ্টা করি না, ওমিট করার চেষ্টা করি। তারপর ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, ডিপিএলডি যেটাকে বলে, বা আইপিএফ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আগে আইএলডিও বলা হতো, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তো এটা আমরা একটু চেষ্টা করি যে হলো অন্যান্য কেস থাকলে এই কেসটা না দিয়ে পারা যায় কিনা। তারপর অনেক সময় দেখা যায় অন্য কেস না থাকলে ডিফিউজ প্যারেনকাইমাল যে লাং ডিজিজ এটাও চলে আসে। ওকে, নিউমোনিয়ার ক্ষেত্রে আমি আরেকটা বলতে ভুলে গেছি যে নিউমোনিয়া কিন্তু নিউমোনিক কনসলিডেশনটা বেশি দেয় পরীক্ষায়। একটা তো প্লুরাল ইফিউশন হিসেবে আমরা দিই, আর একটা কনসলিডেশন হিসেবে দেওয়া হতে পারে। ওকে, এটা কিন্তু কমন কনসলিডেশন দেওয়াটা। তার মানে হলো রাইট সাইডের নিউমোনিক কনসলিডেশন আর লেফট সাইডের নিউমোনিক কনসলিডেশন। কনসলিডেশনটা যে কোনো একটা সাইডে হয়, সাইড ডিটারমাইন করে তারপরে বলতে হয়। ওকে, তাহলে এই হলো আমাদের রেসপিরেটরি সিস্টেমের আমাদের লং কেসগুলো। তাহলে কী কী দেবো? ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, নিউমোনিক কনসলিডেশন, প্যারানিউমোনিক ইফিউশন, প্লুরাল ইফিউশন ডিউ টু পালমোনারি টিউবারকুলোসিস, প্লুরাল ইফিউশন ডিউ টু ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিকটিসিস, ডিপিএলডি। কাজে এইগুলো হলো আমাদের রেসপিরেটরি লং কেস। এই লং কেসগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। ওকে, এর মধ্যে ডিপিএলডিটা আমরা চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে এমবিবিএস লেভেলে, এটা মেইনলি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বেশি দেওয়া হয়। আরও রেসপিরেটরির অনেক কেস আছে, ওগুলো আমরা এমবিবিএস লেভেলে আমরা দেই না সাধারণত। দেন আসো কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু আসলে যদিও আসলে অনেক টপিকস, কিন্তু আসলে লং কেস বলো বা ভাইবা বলো এগুলোতে কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেন কিন্তু কম্পারেটিভলি কম। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কিন্তু মেনলি শর্ট কেসে বেশি ফেস করতে হয়েছে, ভালভুলার যে হার্ট ডিজিজ। ওকে, তো লং কেসে আসলে কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে তেমন কিছু নেই, দুইটা। একটা হলো হার্ট ফেলিওর, যেটাকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আগের নমেনক্লেচার, এই হিসেবে দেখা যায় এখনও সবাই চিনে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এটাই বেশি দেওয়া হয়। দেন করপালমোনালি ডিউ টু, করপালমোনালি অ্যাকচুয়ালি যদিও আসলে রেসপিরেটরি কন্ডিশন থেকে হয়, লাং কজ থেকে, এটা ওয়ান টাইপ অফ হার্ট ফেলিওর কন্ডিশন, তাই না? ওইটা তুমি রেসপিরেটরি কেস বলো বা কার্ডিওভাস্কুলার কেস বলো, যেটাই বলো, করপালমোনালি ডিউ টু একটা জিনিস থাকে করপালমোনালি, সেটা হলো বেশিরভাগ সময় সিওপিডি অথবা ব্রঙ্কিকটিসিস অথবা ডিপিএলডি। পরীক্ষায় আমরা যেগুলো দিয়ে থাকি এগুলো সাধারণত বেশিরভাগই সিওপিডি অথবা ব্রঙ্কিকটিসিস হয়ে থাকে। করপালমোনারি ডেফিনিশনটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে, এটা আমি মনে হয় ভাইভাতে বলে দিয়েছিলাম। রাইট হার্ট ফেলিউর না কিন্তু, হ্যাঁ, রাইট হার্ট এটা হলো হাইপারট্রফি, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ অর উইদাউট ফেলিউর ডিউ টু লাং কজ। লাং কজ বলতে লাঙের এটা প্যারেনকেমাল কজ হতে পারে, লাঙের ভাস্কুলার কজ হতে পারে, অথবা চেস্ট ওয়াল কজও হতে পারে, মানে এক্সট্রা লাংও হতে পারে কিন্তু। তাহলে এটা যেমন সিওপিডি, এটা লাং কন্ডিশন। তারপরে পালমোনারি হাইপারটেনশন থেকে পালমোনারি ভাস্কুলার কন্ডিশন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডাইলাইটিস বা সিভিয়ার কাইফোস্কুলোসিস থেকে হয় যদি হয়, তাহলে এটা চেস্ট ওয়াল কন্ডিশন। ওকে, তাহলে আমরা এটা দিলাম। আর ভালভুলার হার্ট ডিজিজ থেকে যে কমপ্লিকেশন নিয়ে যদি হার্ট ফেলিউর নিয়ে আসে, এটা একটা পরীক্ষা আসতে পারে। ওকে, কাজে এই হলো আমাদের কার্ডিওভাস্কুলার কেস। কার্ডিওভাস্কুলার কেস কিন্তু কম্পারেটিভলি কম। দেন চলে আসো অ্যাবডোমিনাল যে কেসগুলো। আমি কেসের বেলা অ্যাবডোমেনে সব সিস্টেম একসাথে বলবো। আমি বলেছিলাম আগে যে অ্যাবডোমেনে আসলে মানে এলিমেন্টারি ট্র্যাক্ট, তারপরে হেপাটোলজি বা হেপাটোবিলিয়ারি সিস্টেম, দেন রেনাল সিস্টেম, দেন হেমাটোলজিক্যাল কিছু সিস্টেম, তাই না? এগুলো অনেকগুলো মিলিয়ে আছে। তাহলে আমরা এলিমেন্টারি ট্র্যাক্ট বা অ্যাবডোমেন এবং হেপাটোবিলিয়ারি থেকে আমরা কি কি দিয়ে থাকি সেগুলো হলো, যেমন একিউট ভাইরাল হেপাটাইটিস। একিউট ভাইরাল হেপাটাইটিস ওয়ার্ডে পাইলেই আমরা পরীক্ষা হলে কিন্তু নিয়ে যাই। ওটা সিম্পল জিনিস, খুব বেশি পেঁচানো কিছু নেই।
আসলে আমরা যারা স্যাররা পরীক্ষা নেন, সিনিয়র স্যাররা, ওরাও কিন্তু চান যে সবাই যাতে পাশ করে যায়। কাজে ওরাও চেষ্টা করে যে খুব সিম্পল কেসগুলো নিয়ে যেতে, কমপ্লিকেটেড কেস সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে। আমরাও চাই যে তোমরা যাতে খুব ভালো পরীক্ষা দাও। ওকে, তারপর একিউট লিভার ফেলিওর, এটা আমরা দিয়ে থাকি, এগুলো পাইলেই আমরা পরীক্ষা নিয়ে যাই। তারপরে হলো সিএলডি, মানে ক্রনিক লিভার ডিজিজ কেস উইথ পোর্টাল হাইপারটেনশন বা সিরোসিস অফ লিভার, এক কথা বললে এটা আমরা পাইলেই কিন্তু নিয়ে যাই পরীক্ষা। কিন্তু ডায়াগনোসিস হিসেবে ক্রনিক লিভার ডিজিজ উইথ পোর্টাল হাইপারটেনশন এইভাবে বলতে হয়। সিরোসিস অফ লিভার এই টার্মটা উচ্চারণ না করাটাই বেটার। দেন হেপাটোসেলুলার কার্সিনোমা পেলেই নিয়ে যাবো এগুলো আমরা। ওকে, দেন এর পাশাপাশি কার্সিনোমা অফ স্টমাক, এটা যদি অনেক সময় সার্জারি দেওয়া হয়, মেডিসিনও এটা দেখা যায় এপিগাস্ট্রিক মাস নিয়ে আসে, যদি সুন্দর ফাইন্ডিংস থাকে তাহলে এটাও আমরা নিয়ে যাই কার্সিনোমা স্টমাক। আরেকটা হলো মেল অ্যাবজর্পশন সিনড্রোম। ওকে, মেল অ্যাবজর্পশন সিনড্রোম কিন্তু আমরা খুব বেশি দিই না, যদি ক্লিন কাট ফাইন্ডিংস থাকে তাহলে আমরা এটা চেষ্টা করি নিয়ে যেতে। মেল অ্যাবজর্পশন সিনড্রোম কিন্তু ফাইন্ডিংস মানে দেখা একটু কষ্টকর, কিন্তু এখানে অনেকগুলো দেখা যায় মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের মেল অ্যাবজর্পশনের জন্য দেখা যায় ভিটামিন এবং মিনারেল ডেফিসিয়েন্সির ফিচারগুলো থাকে। সো যদি ওরকম আমরা ভালো ফাইন্ডিংস পাই তাহলে মেল অ্যাবজর্পশন সিনড্রোম নিয়ে যাই। আর রেনালে হলো আমরা নেফ্রোটিক সিনড্রোমটা দেওয়ার চেষ্টা করি। একেআই, সিকিডি এগুলো সাধারণত, সিকিডি আমরা সাধারণত দিই না, এগুলো সাধারণত পোস্ট গ্রাজুয়েশন কেস। ওকে, নেফ্রোটিক সিনড্রোমটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে তোমাদের পড়তে হবে। দেন আসো হেমাটোলজিক্যাল কেস, ওগুলো হলো তোমার লিউকেমিয়া, লিম্ফোমা, হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া বা যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। তো থ্যালাসেমিয়া মেজরটা তুমি বলতে পারবে না, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আগ পর্যন্ত ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু বলতে হয় হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। তখন স্যার জিজ্ঞেস করলে এটার মধ্যে কোনটা হতে পারে, তখন তুমি বলবে স্যার এটা মোস্ট লাইকলি বিটা থ্যালাসেমিয়া মেজর। কেন বললো স্যার? বিটা থ্যালাসেমিয়া মেজরটারই হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়, যেগুলো মাইনর এগুলোর আসলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের হয় না। লিম্ফোমা, লিউকেমিয়ার বেলাও তুমি ডায়াগনোসিস লিম্ফোমা বললে তখন হয়তো স্যার জানতে চাইবে কোন লিম্ফোমা, হস্কিন লিম্ফোমা বলতে চাচ্ছ নাকি নন হস্কিন লিম্ফোমা। পরীক্ষা আমরা যেগুলো নিয়ে যাই, যেগুলোতে ফাইন্ডিংস বেশি থাকে এগুলো নিয়ে যাই, সাধারণত এগুলো দেখা যায় নন হস্কিন লিম্ফোমা বেশি হয়, মানে দ্যাট মিনস লিম্ফ নোড থাকে সাথে হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, যদি এরকম থাকে তাহলে সাধারণত এগুলো বেশিরভাগই হয় কি নন হস্কিন লিম্ফোমা। হ্যাঁ, হস্কিন লিম্ফোমা তো হেপাটোস্প্লিনোমেগালি হতে পারে, স্টেজ 4 গিয়ে হতে পারে, তবে ইউজুয়ালি আমরা এটা নন হস্কিনই চিন্তা করবো। আর শুধু যদি লিম্ফেডেনোপ্যাথি থাকে এবং এক্সিয়াল লিম্ফ নোডগুলো, তাহলে আমরা চিন্তা করি যে এটা হস্কিন লিম্ফোমা হতে পারে। দেন লিউকেমিয়া, এক কথায় হলো আমরা ডায়াগনোসিসটা এটা একিউট লিউকেমিয়ার কেসগুলো একটু বেশি দেওয়া হয়। একিউট লিউকেমিয়া পরীক্ষা হলে তুমি ভাগ করে এটা কি এএলএল না এএমএল এটা বলার দরকার নেই, তুমি ডায়াগনোসিস বলবে যে একিউট লিউকেমিয়া। এটা ক্লাসিক্যাল ফাইন্ডিংস হলো কি, ক্লাসিক্যাল ফাইন্ডিংস হলো স্টার্নাল টেন্ডারনেস বা বনি টেন্ডারনেস বা বোন পেন, মানে স্টার্নামে যেটা দেখায়, আমাদের দেশে সাধারণত বনি টেন্ডারনেস টার্মটা বেশি উচ্চারণ করা হয়। ওকে, তো একিউট লিউকেমিয়াটা কি একিউট লিম্ফোব্লাস্টিক নাকি একিউট মায়োলোসাইটিক, সেটা তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। এটা হলো এইজের একটা ব্যাপার, আমরা জানি কম এজে যেটা একদম এটা চিলড্রেনদের যেটা বেশি হয় এটা এএলএল, আর অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্টদের এএমএল বেশি হয়। তো এটা জাস্ট এজের একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু এটা তো ক্লিন কাট না, তোমাকে কনফার্ম হওয়ার জন্য বোন মেরো স্টাডি করতে হবে, তাই না? বা পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে হবে, ওখানে ব্লাড সেল দেখতে হবে, তারপরে বোন মেরোতে গিয়ে দেখতে হবে যে কোন লাইনে, কোন সেল লাইনে সমস্যা হয়েছে। তাহলে একিউট লিউকেমিয়া, তোমার ডায়াগনোসিস হবে একিউট লিউকেমিয়া, তখন স্যার জানতে চাইবেন যে কোনটা মোস্ট লাইকলি এএলএল অর সিএলএল। তারপর ইনফেকশনের মধ্যে আমরা ম্যালেরিয়া, কালাজ্বর, এই দুইটা, কালাজ্বর পাইলেই আমরা পরীক্ষা দিয়ে দিই, ম্যালেরিয়া পাইলেই দিয়ে দিই, মানে ফাইন্ডিংস থাকতে হবে অবভিয়াস। একটা লং কেস হওয়ার অনেকগুলো আসলে শর্ত আমরা ফিল আপ করি, একটা হলো এটার ফাইন্ডিংস থাকতে হবে, অনেকগুলো কিন্তু ফাইন্ডিংস থাকে না, কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করি। অবভিয়াস ফাইন্ডিংস থাকতে হবে, পেশেন্টটা স্টেবল হতে হবে, কোঅপারেটিভ হতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা পরীক্ষা হলে নিয়ে যাই, আদারওয়াইজ কিন্তু আমরা পরীক্ষা হলে পেশেন্টটাকে নেওয়ার চেষ্টা করি না। দেন নিউরোলজিক্যাল ডিজিজে হলো স্ট্রোক আমরা খুব দিয়ে থাকি, দেখা যায় ডায়াগনোসিসটা এরকম থাকে স্ট্রোক উইথ রাইট সাইড হেমিপ্যারেসিস উইথ হাইপারটেনশন অর ডায়াবেটিস মেলাইটাস, মানে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাস একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, একটা রিস্ক ফ্যাক্টর, ওটার জন্য স্ট্রোক হয়েছে, স্ট্রোকের জন্য রাইট সাইড অথবা লেফট সাইড একটা হেমিপ্যারেসিস নিয়ে আসে। সো ডায়াগনোসিসে কিন্তু পুরোটাই বলতে হয়। তোমরা অনেক সময় দেখা যায় পরীক্ষা হলে স্ট্রোকের কেস থাকলে ডায়াগনোসিস হলো সরাসরি বলো স্যার হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, স্যার জিজ্ঞেস করলো তুমি বলো স্যার মাই ডায়াগনোসিস স্ট্রোক, এইভাবে বলা যাবে না, বলতে হবে স্ট্রোক উইথ রাইট সাইড হেমিপ্যারেসিস, অথবা যদি লেফট সাইড হেমিপ্যারেসিস থাকে লেফট সাইড হেমিপ্যারেসিস, এবং কেন হয়েছে রিস্ক ফ্যাক্টরটা উল্লেখ করতে হয়। বেশিরভাগ সময় হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস এগুলোই বেশি পাওয়া যায়। আবার অনেক সময় মেল যারা বা ওল্ড এজ, তাদের ক্ষেত্রে মেল, সেক্স মেল বা এজ ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক, ওটার ক্ষেত্রে কিন্তু ওটার বলার দরকার নেই, কারণ রিস্ক ফ্যাক্টর তো দুই রকম, ফিক্সড এবং
মডিফায়াবল, তাই না? নন মডিফায়াবল এবং মডিফায়াবল। মডিফায়াবল যে রিস্ক ফ্যাক্টর, বিশেষত হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাটাস, ডিসলিপিডিমিয়া, আরও অনেকগুলো আছে, তো এগুলাই বেশি উল্লেখ করা হয়। ডিসলিপিডিমিয়া তো আর এটা আমি ইনভেস্টিগেশন ছাড়া বুঝতে পারবে না, কনফার্ম হওয়ার উপায় নেই। হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাটাস এটা তো পেশেন্টের হিস্ট্রি থেকে জানা যায়, বিপি মাপলেও বোঝা যায়, পেশেন্টের মেডিকেশন হিস্ট্রি নিলেই বোঝা যায়, সো ওখান থেকে লাগে। নিউরোলজিতে আর আমরা কি দিয়ে থাকি? গুইলেন-বারি সিনড্রোম। অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু গুইয়েন-বারি সিনড্রোম, এলের উচ্চারণ হয় না, কিন্তু আমাদের দেশে আমরা করে থাকি গুইলেন-বারি সিনড্রোম। ওকে, এটা কিন্তু পরীক্ষা, এটা যদি ওয়ার্ডে এই গুইলেন-বারি সিনড্রোম থাকলে এটা পরীক্ষা হলে নিয়ে যাবে, এটা মনে রাখতে হবে যে একটা হসপিটালে যদি একটা গুইলেন-বারি সিনড্রোমের পেশেন্ট ভর্তি থাকে তাহলে এটা অবশ্যই পরীক্ষা হলে যাবে। ওকে, না থাকলে ভিন্ন কথা, কাজে এটা তোমার পড়তেই হবে, এটা অবশ্যম্ভাবী কেস, অবশ্যই দেওয়া হবে এটা গুইলেন-বারি সিনড্রোম। ওকে, দেন হলো একিউট ট্রান্সভার্স মাইলোডিস, এটা পরীক্ষা, এটা ওয়ার্ডে থাকলেই আমরা এটা পরীক্ষা হলে নিয়ে যাই। কাজে মানে এই কেসগুলো হলো ওয়ার্ডে খুব বেশি যে থাকে তা না, হয়তো একটা দুটা থাকলে এটা পরীক্ষা হলে চলে যাবে। আর রিউমাটোলজিক্যাল কেস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, আমি জানি তোমরা অনেক কষ্ট করে এগুলো পড়ো, এগুলো আসলে পরীক্ষা হলে আমরা যথাসম্ভব না দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো কেস না পালে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই এগুলো হয়তো ঢুকে যায়। যেমন গত বছর একটা পরীক্ষার সময় একটা স্টুডেন্টকে আমরা অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলিটিস দিয়েছিলাম, আমরা কোনো কেস পাচ্ছিলাম না, হ্যাঁ অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলিটিস দিয়েছিলাম, এটা একটা এটিপিক্যাল জিনিস, এগুলো সাধারণত আমরা পরীক্ষা দিই না। ও অবশ্য জিনিসটা ভালো পারছে, স্টুডেন্ট ও অ্যাঙ্কেলোজিং স্পন্ডাইলিটিস ভালো পারছিল, আমরা চেষ্টা করি হলো রিউমাটোলজিক্যাল কেসগুলো পরীক্ষা হলে না দেওয়ার জন্য, কাজেই এটা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। তাহলে এই হলো আমাদের লং কেস। এছাড়া ডায়াবেটিস মেলাইটাসের সাথে উইথ কমপ্লিকেশন, এটা স্যাররা অনেক সময় পছন্দ করে থাকেন, কারণ ডায়াবেটিস মেলাইটাসে তোমরা জানো পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, তাই না? নেফ্রোপ্যাথি থাকে, রেটিনোপ্যাথি থাকে, তাই না? ডায়াবেটিস মেলাইটাসে তোমরা অনেকগুলো মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন করেছিল। সেই কমপ্লিকেশনগুলো যদি অবভিয়াসলি পাওয়া যায়, যেমন ডায়াবেটিস মেলাইটাস একটা নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে আসতে পারে, নেফ্রোটিক সিন্ড্রোম হিসেবে গেল একটা পেশেন্ট হাঁটা চলা করতে পারে না, পেরিফেরাল নিউরোপ্যাথি, সেন্সরি এবং মোটর দুইটা ফাংশন হলো ডিমিনিশ, তুমি নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করলে পাইলে, পরে দেখলো যে পেশেন্ট আসলে ডায়াবেটিস ছিল। সো যদি ডায়াবেটিস মেলাইটাস উইথ কমপ্লিকেশন অবভিয়াসলি পাওয়া যায়, তাহলে অনেক সময় স্যাররা পরীক্ষা হলে নেওয়ার চেষ্টা করে, এটা একটু করতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের লং কেসের টপিকসগুলো। এখন একটা লং কেস কীভাবে লিখতে হয় তোমরা জানো, একটা হিস্ট্রি কিন্তু ফুলফিল করতে হবে, কিন্তু তোমাকে পরীক্ষা হলে একটা হিস্ট্রি লেখা কিন্তু হলো সহজ কথা না, আমরা এটা জানি, এটা খুব কঠিন। কারণ তুমি লং কেসের জন্য যখন পরীক্ষা হলে ঢুকবে, ওই দিন আসলে অনেকগুলো পরীক্ষা হয়। কী কী পরীক্ষা হয়? লং কেস হয়, শর্ট কেস হয়, ভাইবা হয়, ভাইবা আবার 3টা বোর্ড। ওকে, শর্ট কেস আবার অনেকগুলো। আচ্ছা, আমরা এটা জানি, এটা খুব কষ্টকর, এই জন্যই হলো প্রতিটা জিনিস শর্ট কেস, লং কেস, বিশেষত লং কেসটা যেহেতু এটা একটা লম্বা জিনিস, এটা তুমি আগে থেকে ব্রেনে সাজাই নিতে হবে, যেটা আমি কিভাবে লিখব, এবং কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না। হিস্ট্রি কিন্তু স্যাররা চেক করেন, খাতা কিন্তু চেক করেন, খাতা কিন্তু একদম লিখে একদম স্পেলিং থেকে আরম্ভ করে তুমি হিস্ট্রি লিখতে পারছো কিনা একদম পয়েন্ট টু পয়েন্ট একেবারে চেক করা হয়। কাজে হিস্ট্রিতে তুমি ফাঁকি দিয়ে বেঁচে যাবে এটা তুমি চিন্তা করলে হবে না। ওকে, লং কেসের হিস্ট্রিটা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে, প্রতিটা পয়েন্ট টাচ করতে হবে, পয়েন্ট টাচ না করলে কিন্তু স্যাররা মাইন্ড করেন পরীক্ষায় ফেলও হতে পারে, এবং ডায়াগনোসিস কিন্তু সঠিক হতে হবে, ডায়াগনোসিস ভুল হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে একটা লং কেস তুমি কিভাবে লিখবে, আমি এটা তোমাদেরকে একটু বলে দিই। সামনে যেহেতু পরীক্ষা আসলে খুব বেশি ক্লাস নেওয়ার স্কোপ নাই, আমি চেষ্টা করতেছি একটু কনসাইজলি যতটুকু বললেই তোমার পরীক্ষা পাস হয়ে যাবে অতটুকু ডিসকাশন করতে, পরবর্তীতে আস্তে আস্তে প্রতিটা টপিকস আমরা একটু বিস্তারিত ডিসকাশন করতে পারবো। তাহলে আমরা লং কেস আসলে কীভাবে লিখবো তোমরা এগুলো জানো। প্রথমে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট লিখতে হয়, তাই না? ওখানে পেশেন্টের নেম, এজ, সেক্স, অকুপেশন, অ্যাড্রেস, মেরিটাল স্ট্যাটাস, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন, তাই না? এই পয়েন্টগুলো লিখতে হয়। অ্যাড্রেস কিন্তু দুইটাই তোমাকে উল্লেখ করতে হবে। একটা লোক বললো যে আমি নোয়াখালী থেকে আসছি, অ্যাড্রেসে শুধু নোয়াখালী লিখলে হবে না, তোমার পুরোটাই লিখতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট। ওকে, স্যাররা কিন্তু এগুলো চেক করেন কিন্তু। তারপর হলো প্রেজেন্টিং কমপ্লেন্টস। এই প্রেজেন্টিং কমপ্লেন্টসকে আগে চিফ কমপ্লেন্টস বলা হতো। তো চিফ বলতে তো আসলে এটা হলো সিঙ্গুলার নাম্বার বোঝায়, কারণ অনেক পেশেন্টের তো কমপ্লেন একাধিক, এবং একটা মানে মেন কমপ্লেন না, একাধিকই মেন কমপ্লেন, মেন কমপ্লেনই হলো বেশ কয়েকটা। তো সেক্ষেত্রে চিফ কমপ্লেন আসলে জিনিসটা গ্রামাটিক্যালি মিস্টেক হয়ে যায়, এবং এখনকার টেক্সট বুক থেকে চিফ কমপ্লেন কথাটা তুলে দিচ্ছে, এখন হলো প্রেজেন্টিং কমপ্লেন্টস। ওকে, প্রেজেন্টিং কমপ্লেন্টস, TNTS পরে, কাজে এটা একটু মাথা রাখবে, প্রেজেন্টিং কমপ্লেন্টস। এখানে তুমি সাধারণত আমরা চেষ্টা করি 2টা বা 3টা প্রেজেন্টিং কমপ্লেন্টস লেখার জন্য,
খুব বেশিও লেখার দরকার নাই, আবার একটা লেখলেও কেমন জানি কম কম লাগে। আমরা বলি যে 2টা বা 3টা প্রেজেন্টিং কমপ্লেন্টস লিখবে, এবং ওগুলো হতে হবে পেশেন্টের ওন ল্যাঙ্গুয়েজে। ওকে, পেশেন্ট বললো রক্ত বমি হয় বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, ঠিক এইভাবে বললো, আর তুমি এটাকে হেমাটোমেসিস এবং মেলানা হিসেবে লিখলে এটা হবে না। ওকে, তুমি ভমিটিং আউট অফ ব্লাড এবং প্যাসেজ অফ ব্ল্যাকটার স্টুল পার রেক্টাম এইভাবেই লিখতে হবে। ওকে, তার মানে জেনারেল ডেসক্রিপশনটা তোমাকে লিখতে হবে। দেন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস সবসময় কিন্তু একটা কমন সেন্টেন্স আছে আমাদের, ওইটা দিয়ে স্টার্ট করবা, নতুনত্ব একটা প্যাঁচপুস লাগানোর চেষ্টা করবা না। সেটা কি, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল 10 days ব্যাক বা 15 days ব্যাক, মানে কারেন্ট যে অসুস্থতাটা এটাকেই তুমি হলো বেঞ্চমার্ক ধরবা। এটার আগে তুমি ওকে রিজনেবলি ওয়েল, একদম কমপ্লিটলি ওয়েল না, রিজনেবলি ওয়েল আমরা টার্মটা ইউজ করি। সো হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেসে কীভাবে আরম্ভ করবে, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, according to the statement of the patient he was reasonably well 7 days back or 10 days back or 1 month back, যেটা যেভাবে হয় আর কি, তাই না? Since then he developed pain in the right side of the abdomen which was তারপরে pain in description বা যেটা description দাও। সো একটা পেশেন্ট প্রেজেন্টিং কমপ্লেন্টসে ধরো তার প্রেজেন্টিং কমপ্লেন্টস ধরো হলো অ্যাবডোমিনাল পেইন, ইউলিশ কালারেশন। ওকে, ধরো এই দুইটা জিনিস হলো abdominal pain for 7 days, yellowish coloration of skin sclera and urine for 7 days। যদি এরকম থাকে মানে অ্যাবডোমিনাল পেইন এবং জন্ডিসের কথা কমপ্লেন করলো, তাহলে তুমি ওই প্রেজেন্টিং কমপ্লেন্টস যে সিরিয়ালি কমপ্লেনগুলো লিখবে সেই একই সিরিয়ালি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে ডেসক্রাইব করবে। যেটা 1 নম্বরে পেইন লিখেছো, প্রথমে ধরো অ্যাবডোমিনাল পেইন লিখেছো, তাহলে ওই অ্যাবডোমিনাল পেইনটা ডেসক্রাইব করবে। আমরা জানো প্রতিটা সিমটম ডেসক্রাইব করার একটা ফরম্যাট আছে, ওই অনুযায়ী ডেসক্রাইব করবে। দেন তুমি ইউলিশ কালারেশন যেটা হলো ওইটা ডেসক্রাইব করবে, জন্ডিস টার্মটা এখন ইউজ করা যাবে না। তারপরে অ্যাসোসিয়েটেড প্রেজেন্টিং কমপ্লেন্টস বা দেহ পেশেন্টের সব পেশেন্টেরই অ্যাসোসিয়েটেড 1-2টা কমপ্লেন্ট থাকে, ওইগুলো মাইনর কমপ্লেন্ট কিন্তু, যেটা এই ডিজিজের সাথে রিলেটেড, সেই কমপ্লেন্টগুলো তারপরে লিখবে। যেমন এই পেশেন্টের লস অফ অ্যাপেটাইট থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, নশিয়া থাকতে পারে, ওকে, ইভেন ওয়েট লসও থাকতে পারে, 7 দিন খেতে পারছে না, 7 দিনেও কিন্তু ওয়েট লস হয়ে যেতে পারে। সো এগুলো কিন্তু যদি ওয়েট লস আসলে ক্রনিক কন্ডিশন বোঝায়, ওয়েট লসটা আমরা আসলে বাদ দিয়ে ধরি। ভমিটিং থাকতে পারে, ওকে, ধরো ভমিটিং হয়েছে 1 বার বা 2 বার, এটা তার মেইন প্রেজেন্টিং কমপ্লেন্টস না, তাহলে তুমি ভমিটিংটা, পেশেন্ট অলসো কমপ্লেন অফ ভমিটিং ফর এত দিস, ভমিটিংয়ের কন্টেন্ট কি, ভমিটিংয়ের নেচার কি। তাহলে আমরা যেটা বললাম অ্যাসোসিয়েটেড মানে কিছু থাকবে প্রেজেন্টিং কমপ্লেন্ট, সেটা প্রেজেন্টিং কমপ্লেন্ট উল্লেখ থাকবে, ওগুলোকে সিকোয়েন্সিয়ালি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে তুমি ডেসক্রাইব করবে। দেন অ্যাসোসিয়েটেড যে কমপ্লেন্টগুলো ওগুলো তুমি নিয়ে আসবে। অ্যাসোসিয়েট কমপ্লেনে চেষ্টা করবে আনরিলেটেড কথাবার্তা, যেমন ধরো আমি এখন যে পেশেন্টটা বললাম হিস্ট্রি থেকে শোনা যাচ্ছে মনে হচ্ছে এটা একটা একুইট হ্যাপাটাইটিস বা একুইট ভাইরাল হ্যাপাটাইটিস, 7 দিন যাবত জন্ডিস, অ্যাবডোমিনাল পেইন, ধরো ফিভার ছিল। এই পেশেন্ট ধরো তোমাকে অলসো কমপ্লেন করলো হলো তার নি জয়েন্ট পেইন, হয়তো তার নি আর্থ্রাইটিস আছে, তাই না? তো ওগুলো আর আনার দরকার নেই, ওই সাইড যে ডায়াগনোসিস ওটা আনার দরকার নেই। আমরা এমবিবিএসে সাধারণত চেষ্টা করি সিঙ্গুলার ডায়াগনোসিসের কেস আনতে, মানে একটা ডায়াগনোসিসকে তোমরা হাইলাইট করবে। ওকে, তার মানে হলো ওই অ্যাসোসিয়েটেড কমপ্লেন্টগুলো ওই মেন যে ডায়াগনোসিস ওটার সাথে রিলিভেন্ট হয় কিনা ওটা দেখো, রিলিভেন্ট হলে তারপরে লিখবে, আদারওয়াইজ লেখার দরকার নেই আসলে। এগুলো জাস্ট পরীক্ষার টেকনিক। আর যদি পোস্ট গ্রাজুয়েশন বলো আর যদি হলো মনেস্টলি বলো যে আমি সব কিছু চেষ্টা করছি, তাহলে সেটা ভিন্ন কথা, ওটা দরকার নেই, ওটা কেউ করে না, আননেসেসারি। এবং হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের সবসময় শেষ হবে হলো তোমার 4টা জিনিস, বাউল হ্যাবিট, ব্লাডার হ্যাবিট, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, এই 4টা জিনিস রাখবা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস ডেসক্রাইব করার একদম শেষের দিকে। যে হিজ বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট কেমন এটা উল্লেখ করবা, নর্মাল অ্যাবনর্মাল যেটাই হোক ওটা ডেসক্রাইব করবে। দেন পেশেন্ট had diabetes mellitus বা patient is suffering from diabetes mellitus and hypertension for last 20 years। যদিও এটা লাস্ট 20 ইয়ার্স ধরে আছে, আমাদের অনেক স্টুডেন্ট এটা হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে লিখে ফেলে। অনেক বইতেও কিন্তু পাস্ট ইলনেস আছে, কিন্তু আমাদের স্যাররা বাংলাদেশে এটা এস্টাবলিশ করেছেন যে ডায়াবেটিস মেলিটাস এবং হাইপারটেনশন যদি কোনো পেশেন্টের থাকে এটা ডিজিজের সাথে রিলেটেড হতে পারে অথবা আনরিলেটেডও হতে পারে, এটা অবশ্যই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে শেষে উল্লেখ করে দিতে হবে, এটাকে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে দেবা না। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, স্যার এগুলো খুব খেয়াল করে থাকেন যে তুমি ডায়াবেটিস হিস্ট্রি নিছো, হাইপারটেনশন হিস্ট্রি নিছো, কোথায় লিখছো এটা, বলো স্যার এটা তো 20 বছর যাবত এটা স্যার পাস্ট ইলনেসে লিখছে না, যেহেতু এটা আগের ইলনেস এবং এটা এখনো কন্টিনিউশন আছে এবং ফিউচারও থাকবে। আমরা জানি ডায়াবেটিস মেলিটাস এবং হাইপারটেনশন ইউজুয়ালি ওয়ান্স স্টার্টস পারসিস্ট ফর লাইফ লং, তাই না? তো সেক্ষেত্রে এগুলা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে স্যাররা প্রিফার করেন। দেন চলে আসো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস।
হিস্ট্রি অফ পাস্ট ইলনেস আসলে পাস্ট মেডিকেল, সার্জিক্যাল, অবস্টেট্রিক্যাল সব ধরনের ইলনেসে চলে আসবে। একেবারে নাথিং সিগনিফিক্যান্ট পরীক্ষা হলে লিখবা না, কিছু না কিছু খুঁজে খুঁজে বের করবা। ঠিক আছে, সবাই আগের মানে কম বেশি একটা না সেটা অসুস্থতা থাকে। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস যদিও আসলে এগুলো তৈরি করা হয়েছে কারেন্ট ইলনেসের সাথে রিলিভেন্ট ইলনেস হিসেবে, কিন্তু দেখা যায় অনেক সময় এটার সাথে আনরিলেটেড ইলনেসও থাকতে পারে, ওটাও লেখা যাবে। মানে হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে পাস্ট মেডিকেল, সার্জিক্যাল অথবা গাইনোকোলজিক্যাল এনি ইলনেস রিলেটেড অর আনরিলেটেড টু দ্য কারেন্ট ইলনেস সবগুলো লিখতে হবে কিন্তু। ওকে, হয়তো তোমরা যখন পাস করে ফেলবে, তাই না, অনেক কিছু হয়ে যাবে, তখনও তো আনরিলেটেডটাকে পাত্তা না দিলে হলো, কিন্তু ফরম্যাট অনুযায়ী আসলে সবই লিখতে হয়। তারপরে হলো ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি। হিস্ট্রি অফ পাস্ট ইলনেসের পরে ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি, পেশেন্ট কী কী ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট অলরেডি নিচ্ছে। এটা প্রিভিয়াস ইলনেসের সাথে রিলেটেড কিছু মেডিকেশন হতে পারে, অথবা ধরো কারেন্ট ইলনেস, ওটার জন্য গত 7 দিন যাবত উনি নিজে নিজে কিছু ওষুধপাতি খেয়েছেন, সেটাও হতে পারে। ওকে, তার মানে ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে এখানে অনেক কথাই চলে আসবে, এবং এগুলো কিন্তু জেনারিক নেম লিখতে হবে। পেশেন্ট বললো স্যার আমি ওসার্টিল খেতাম, তাহলে ওসার্টিল লেখা যাবে না, তোমার লিখতে হবে পেশেন্ট ইজ টেকিং অ্যান্টিহাইপারটেনসিভ, ব্র্যাকেটে হয়তো লোসারটান লিখে দিলে, লোসারটান। হ্যাঁ স্যার, মানে পেশেন্ট বললো নাপা খাবো, নাপা খেয়েছি আমি, তুমি লিখতে হবে প্যারাসিটামল। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে যে তোমার টার্মটা জেনারিক হচ্ছে কিনা, জেনারিক নেমে লিখতে হবে। পেশেন্টদের কাছে অনেক সময় আসলে ওষুধ নিয়েই থাকে, ওদের সাথেই থাকে, কোন ওষুধ খান এটা, তখন জেনারিক নেম যদি নাম না জানা থাকে ওষুধের নাম দিকেও তুমি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। সো এটা হলো ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ পড়ে যায়, সেটা হলো হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন। এটা অনেকেই ভুলে যায়, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন অনেক ডিজিজের ক্ষেত্রে রিলেভেন্ট, এটা একটু লিখতে হয়। ওকে, তারপরে সব পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি মানে ব্যক্তির নিজের, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, তার মানে ফ্যামিলি, এরপরে সোশ্যাল ইকোনমিক সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ। তিনটা আমরা সিকোয়েন্সিয়ালি লেখা পছন্দ করি, তাহলে বুঝি যে তুমি একটু ব্রেন খরচ করে লিখেছো। তাহলে পার্সোনাল হিস্ট্রির মধ্যে আমরা কী কী লিখি? তাহলে যে পেশেন্টটা আমাদের নিয়ে আসছে পেশেন্টটা মেল হোক ফিমেল হোক যাই হোক, সে কি মেরিড নাকি আনমেরিড, এটা আমরা লিখি। আমাদের দেশের প্রেক্ষিতে যে বেটেল নাট চিউইং, তাই না, এটা একটা জিনিস আছে, এটা একটা লিখি। মেরিড হলে তো হলো কত বছর মেরিড, এটা একটু উল্লেখ করতে হয়। আর মানে ফ্যামিলির হিস্ট্রির মধ্যে হলো আসলে হলো ওয়াইফ, দেন অফস্প্রিংস, তারপর ভাই বোন থাকলে সিবলিংস, ওগুলো কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে চলে যায়। ওকে, তারপর অনেকের যেমন ধরো সিএলডির পেশেন্টের অ্যালকোহলের হিস্ট্রি থাকতে পারে, বা হেপাটাইটিস বিসি আমরা জানি হলো সেক্সুয়াল রুটেও কিন্তু এক্সপোজার হতে পারে। সো হিস্ট্রি অফ অ্যালকোহলিজম, এক্সপোজার হিস্ট্রি, এগুলো কিন্তু পার্ট অফ পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে পেশেন্ট মেরিড আর আনমেরিড, এটা একটা গেল। পেশেন্টের কোনো হেবিট, যেটা বেটেল নাট চিউইং আমাদের দেশের প্রেক্ষিতে উল্লেখ করতে হয়, অ্যালকোহলিক কিনা, দেন হিস্ট্রি অফ এক্সপোজার। ওকে, এই জিনিসগুলো হলো পার্সোনাল হিস্ট্রিতে ভেরি মাচ। আমি প্রতিটা কিন্তু একদম মেইন পয়েন্ট ডিসকাস করছি। পার্সোনাল হিস্ট্রিতে কিন্তু আরও অনেক কিছু আছে, আমি অত বিস্তারিত যাচ্ছি না। তুমি লং কেসে যতটুকু লিখলে স্যাররা মনে করবে যে তুমি হিস্ট্রি লিখতে জানো, আমি ততটুকু বলছি। ওকে, তারপরে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি অলরেডি তো পার্সোনাল হিস্ট্রি মেরিট লিখে ফেললে, না লিখে এটা ফ্যামিলি হিস্ট্রি তো লেখা যাবে যে পেশেন্ট ইজ মেরিড ফর এত ইয়ার্স, এবং তার ওয়াইফ, তার অফস্প্রিং কয়জন, সান কয়জন, ডটার কয়জন, এইভাবে আলাদাভাবে উল্লেখ করতে হবে। তারপর সিবলিংস হলো ব্রাদার্স কজন, সিস্টার্স কজন, এগুলো উল্লেখ করতে হবে। পেশেন্টের প্যারেন্টস অ্যালাইভ অর এক্সপায়ার্ড, যদি এক্সপায়ার্ড হয় কী কারণে এক্সপায়ার্ড হয়েছে, বিষয়টা রিলিভেন্ট কোনো ডিজিজ কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো হলো ফ্যামিলি হিস্ট্রিতে ইম্পর্টেন্ট। এবং পেশেন্টের যে কারেন্ট কন্ডিশন, সাপোজ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম টিউবারকুলোসিস, এটা ফ্যামিলিতেও অন্য কারোর মধ্যে রান করছে কিনা। আসলে ফ্যামিলি হিস্ট্রিটা মেনলি ওটার জন্য না, ফ্যামিলি হিস্ট্রিটা মূলত নেওয়া হয় হলো হেরিডিটারি ডিজিজগুলোর জন্য, যেমন হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা যদি কোনো পেশেন্টের থাকে তাহলে এটা তো আমরা জানি এটা একটা জেনেটিক কন্ডিশন, তাই না। সো এক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা বেশি ইম্পর্টেন্ট। তো অন্যান্য ক্ষেত্রে হলো নাথিং সিগনিফিক্যান্ট ফাউন্ড, এগুলো কখনো লেখা যাবে না, তুমি কিছু না কিছু সাধারণ ভাষায় বর্ণনা লিখে দিবে। ওকে, তারপরে সোশিও ইকোনমিক হিস্ট্রি, পার্সোনাল গেল, তারপরে ফ্যামিলি গেল, তারপরে সোশিও ইকোনমিক কন্ডিশন গেলো। এখানে আমরা কয়েকটা পয়েন্ট ধরে লিখি। সেটা হলো একটা লেভেল অফ এডুকেশন হতে পারে, এটা অনেক উল্লেখ করে অনেক উল্লেখ করে না, লেভেল অফ এডুকেশন। কারণ লেভেল অফ এডুকেশনের সাথে পেশেন্টের ইন্টেলিজেন্স রিলেটেড অনেক সময়। ওকে, দেন পেশেন্টের হাউজিং, উনি কোথায় থাকেন, গ্রামে নাকি শহরে, এটা কি হলো ব্রিক বিল্ড হাউস নাকি কি বলে মানে আর্থ, মানে কাঁচা হাউস যেটা আর কি। ওকে, মানে মেড আপ অফ মাড, তাই না, কাঁচা করে। আমরা জানি কালাজ্বরের ক্ষেত্রে মেড আপ অফ যদি মাড হয়, মাডি হাউস যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স আছে কালাজ্বরের সাথে, সেন্ট ফ্লাইয়ের সাথে।
কাজে হাউজিংয়ের সাথে একটা রিলেশন আছে। দেন ওয়াটার, পেশেন্টের হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটা হলো পেশেন্ট ওয়াটার হ্যাবিটটা, এটা কি হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটা কি টিউবওয়েল ওয়াটার নাকি পন্ড ওয়াটার। আমরা জানি পন্ড ওয়াটার অনেক ইনফেকশাস জিনিস থাকে, ওটার সাথে রিলেভেন্ট। আবার যদি টিউবওয়েল ওয়াটার হয়, এটার সাথে আর্সেনিকোসিস একটা রিলেশন আছে। সো ড্রিঙ্কিং ওয়াটার, এটা সোর্সটা তোমার লিখতে হবে। ওকে, তারপরে হলো স্যানিটেশন। ওকে, স্যানিটেশন উল্লেখ করতে হবে। কাজে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সোশ্যাল ইকোনমিক হিস্ট্রির বেলায়, এই জিনিসগুলো আমরা চেষ্টা করি রাখতে। হাউজিংটা তো কালাজ্বর অনেক সময় আমরা পেশেন্ট পাই, এটার ক্ষেত্রে যদি উল্লেখ না করো কারণ ফেলও হতে পারে যদি তুমি হাউজিংটা উল্লেখ না করো। যদি কোনো আর্সেনিকোসিস পেশেন্ট যদি ডিফারেন্সিয়ালস থাকতে পারে কোনো পেশেন্টের, সেটা যদি উল্লেখ না করো। আমাদের পেশেন্টগুলো তো অনেকগুলো গ্রামের থাকেন, বিশেষত তাদের কাছে টিউবওয়েল ওয়াটার থাকে না, এবং টিউবওয়েলটা হলো আর্সেনিকোসিসের মার্কার দেওয়া আছে কিনা এগুলো কিন্তু রিলেভেন্ট কথা চলে আসে, কিন্তু তুমি এটা লিখছো কিনা, কত এটা কেসের সাথে আনরিলেটেড, সার্জার জানতে চাচ্ছেন যে তুমি এটা জানো কিনা। দেন হিস্ট্রি অফ অ্যালার্জি, আমরা জানি কিছু ড্রাগস, ফুডস বা পোলেন এগুলো তো অনেকের অ্যালার্জি থাকে। সো হিস্ট্রি অফ অ্যালার্জি আছে কিনা। অ্যালার্জি বলতে আসলে ডেফিনেটলি মানে পেশেন্টরা তো আসলে অ্যালার্জি টার্মটা হলো গায়ে চুলকানি হলেই বলে যে অ্যালার্জি, আসলে ইচিং মানেই অ্যালার্জি, ব্যাপারটা এমন না। এটা তুমি একটা ইনসাইডিং এজেন্ট আছে কিনা এটাও তুমি একটু চেষ্টা করবা জানতে। এখানে অ্যালার্জিটা হলো ইন দ্য ফর্ম অফ কি অনলি ইচিং, মানে এটা তো তাহলে মাইনর, নাকি আর্টিকেরিয়া হয়, নাকি তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, নাকি অ্যাবডোমিনাল পেইন হয়, অনেক আবার এনজিওডিমা হয়ে যায়। এনজিওডিমা মানে হলো সোয়েলিং অফ দ্য মানে ডিস্টেন্সিবল পার্ট অফ দ্য বডি অ্যান্ড মিউকাস মেমব্রেন, যেমন এগুলা ফুলে যায়, মিউকাস মেমব্রেন গলা পর্যন্ত ফুলে যায় একেবারে, তাই না? সো যদি অ্যালার্জির হিস্ট্রি থাকে তাহলে তোমাকে জিজ্ঞেস করতে হবে যে অ্যালার্জির আসলে কোন লাইনে আছে। বেটার তুমি এটা যদি বলো যে দেয়ার ইজ নো হিস্ট্রি অফ অ্যালার্জি টু এনি ড্রাগস অর ফুডস অর পোলেন্স। ওকে, এক কথা। দেন হিস্ট্রি অফ ইমিউনাইজেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইমিউনাইজেশন বাংলাদেশে ইন্ট্রোডাকশন হয়েছিল 1979-এ, এটা 2020। সো 21 আর 20 41 বছর বয়স, আর 5 বছর বয়সের উপরে তো ইমিউনাইজেশন সরকারিটা নেই, তবে 41 আর 46। সো যাদের এজ অ্যাবাভ 46 ওরা কিন্তু হলো দে আর নট ইমিউনাইজড অ্যাজ পার ইপিআই শিডিউল, তাই না? কারো এজ যদি 46-এর উপরে হয়, তাই না? তুমি একটা পেশেন্ট লেখলা হলো এজ 50 কিন্তু পেশেন্ট ইজ ইমিউনাইজড অ্যাজ পার ইপিআই শিডিউল, তখন কিন্তু স্যার বুঝে ফেলবে যে তুমি বাংলাদেশে ইমিউনাইজেশনের হিস্ট্রি জানো না, তাই না? সো এটা একটু মাথায় রাখতে হবে। এর আগে যে ইমিউনাইজেশন ছিল না তা না, ইপিআই শিডিউলটা ছিল না, ইপিআই শিডিউল অনুযায়ী পায় না। এর আগেও বাংলাদেশে সেই পাকিস্তান পিরিয়ডে ওই যে তোমার কিছু ইমিউনাইজেশন ছিল, বাট ওগুলো ওরকম ডকুমেন্টেড না। ইমিউনাইজেশন অ্যাকচুয়ালি 79-এ ইন্ট্রোডাকশন হয়েছিল, এবং 79-এ যারা 5 বছরের কম ছিল ওরাই কিন্তু পেয়েছিল, যারা 5 বছরের বেশি ছিল তারা পারেন। দ্যাট মিনস হলো 46, 47 বা 50 ইয়ার্স যারা, ওরা কিন্তু হলো নট ইমিউনাইজড অ্যাকর্ডিং টু ইপিআই শিডিউল, বাট দে মে বি মানে ইমিউনাইজড অ্যাকর্ডিং টু আদার শিডিউল, তাই না? সো ওখানে ইপিআই কথাটা আর উল্লেখ করা যাচ্ছে না। দেন যদি পেশেন্ট ফিমেল হয় তাহলে মেনস্ট্রুয়াল এবং অবস্টেট্রিক হিস্ট্রি, এই দুটো হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ফিমেল হলে উল্লেখ করতে হবে মেনস্ট্রুয়াল ফ্লো, ডিউরেশন, তাই না? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়াল হিস্ট্রি, সাইকেল কতদিন থাকে, আর অবস্টেট্রিক হিস্ট্রিতে প্যারাগ্রাফিটা জিনিসটা উল্লেখ করতে হয়। সো দিস আর ইম্পর্টেন্ট হিস্ট্রি ফ্রম লং কেস, এইগুলো হিস্ট্রি ফাইন্ডিংস। দেন চলে আসো এক্সামিনেশন ফাইন্ডিংস। এক্সামিনেশনটা তো জানো দুই রকম, জেনারেল এবং সিস্টেমিক। জেনারেল এক্সামিনেশনের পয়েন্টগুলো একদম সিরিয়ালি মাথা রাখবা, এখানে সিরিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে এবিসিডি, এতে অ্যাপিয়ারেন্স, বিতে বডি বিল্ড, সি ফর কোঅপারেশন, ডি ফর ডিকিউবিটাস। এতে অ্যাপিয়ারেন্স ইল লুকিং আমরা প্রায় লিখি, অসুস্থ মানুষ মানে ইল লুকিং, কিন্তু আসলে ইল লুকিংয়ের জন্য অ্যাপিয়ারেন্স জিনিসটা তৈরি হয় নাই। এটা হলো প্রতিটা ডিজিজের সাথে স্পেসিফিক অ্যাপিয়ারেন্স আছে, তাই না? যেমন হাইপোথাইরয়েডিজম পেশেন্টের বেলায়, তাই না, একটা ইডিওটিক লুক থাকে। পার্কিনসনিজমের বেলায় এক ধরনের লুক থাকে, থাইরয়েডক্সিসের বেলায় আরেক ধরনের লুক থাকে। এগুলো কোনটার বেলায় কেমন লুক ওটার সাথে রিলেভেন্ট। তো তোমরা দেখা যায় তো পেস পুষে যাও না, ডাইরেক্ট ইল লুকিং লিখে করো, সার্ভার এটা নিয়ে খুব বেশি মাইন্ড করেন না। বডি বিল্ড মানে হলো স্কেলিটাল ফ্রেম অফ দ্য বডি, তাই না? বডি বিল্ড মানে কিন্তু ওবেজ না, কিন্তু তাই না, মেল নারিশড আর ওবেজ না, কিন্তু বডি বিল্ড মানে হলো যেমন ধরো একটা অ্যাক্রোমেগালি পেশেন্ট, তার বডি বিল্ড কিন্তু সে কিন্তু হলো টল, তাই না? সে কিন্তু অ্যাক্রোমেগালি, এটা হলো টল। বডি বিল্ড কিন্তু এরকম মানে স্কেলিটাল ফরমেশন না, কিন্তু বডি বিল্ড। বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যাদের থাকে, তাই না, ডোয়ারফিজম আর কি, যে কন্ডিশনগুলো ওদের ক্ষেত্রে বডি বিল্ড কিন্তু হলো শর্ট। সো বডি বিল্ড হলো শর্ট, নর্মাল আর হলো টল, এগুলো কিন্তু, তাই না? বডি বিল্ড, টি কিন্তু নট ডি, টি DUILT বডি বিল্ড। দেন কোঅপারেশন, ইউজুয়ালি আমাদের
পরীক্ষা হলো সব পেশেন্টই কোঅপারেটিভ থাকে। ডিকুবিটাসটা হলো দেখা যায় কিছু কিছু পেশেন্টের বেলায় ডিকুবিটাসের খুব বেশি ইম্পর্টেন্স আছে। প্যানক্রিয়াটিসের পেশেন্ট একটা নির্দিষ্ট পোস্টারে থাকে, বা ব্রঙ্কিয়ালজমা সিওপিডি পেশেন্ট যেগুলো শ্বাসকষ্টের রোগী, তাই না, ব্রেথলেসনেস থাকলে দেখা যায় তারা এক ধরনের ট্রাইপড পজিশনে থাকে সিওপিডি পজিশনগুলো। সো এটা হলো কারো কারো ক্ষেত্রে এক এক রকম চয়েস। ওকে, হার্ট ফেলিউর পেশেন্ট শুতে পারে না, সো এইসব ক্ষেত্রে কিন্তু ডিকিউবিটাসন চয়েস হবে না। যেসব পেশেন্টের বেলায় একটি কোনো ডিজিজ প্রসেসের জন্য পেশেন্টের ডিকিউবিটাস চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওটার ক্ষেত্রে ডিকিউবিটাস ওই স্পেসিফিক পোস্টারটাই উল্লেখ করতে হবে। ওকে, যেমন প্যানক্রিয়াটিসের পেশেন্টের বেলায় ডিকিউবিটাস কিন্তু মোহামেডান স্প্রেয়ার পজিশন, তাই না, হয়তো এনএসআরই নেওয়ার জন্য এখন ডিকিউবিটাসন চয়েস হয়ে গেছে, ওটা তোমার এক্সপ্লেনেশন হতে পারে। দেন নিউট্রিশনের বেলায় তুমি লিখতে পারো যে মেলনারিশ লিখতে পারো, তাই না, অথবা নর্মাল লিখতে পারো। এরপর হলো ক্লিনিক্যাল যে প্যারামিটারগুলো আমরা মনে রাখবো, হাতে আমরা কী কী যা দেখা যায়, প্রথমে হাতের গুলো লিখে ফেলো কী কী দেখেছে। এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, তারপরে কৈলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, তারপরে ক্লাবিং, তারপরে আসো ফ্লেপিং ট্রেমর, তাই না। এই 7টা জিনিস তো আমরা হাতেই দেখে ফেলতে পারি, তাই না। কী কী? এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, কৈলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ক্লাবিং, তারপরে ফ্লেপিং ট্রেমর। ফ্লেপিং ট্রেমর তার সব পেশেন্টরা দেখতে হয় না, যারা ফেলিউর আছে, রেসপিরেটরি ফেলিউর বা হেপাটিক ফেলিউর আছে, ফ্লেপিং ট্রেমর। ওকে, ফ্লেপিং ট্রেমর যদি থাকে আর তুমি যদি না দেখো তাহলে কিন্তু পরীক্ষা পাস হবে না, মাথায় রাখতে হবে। তারপরে অন্যান্যগুলো লিখো হাত থেকে। তারপরে এদিকে চলে আসো, এখানে আমরা কী কী দেখি। এখানে আমরা লিমনোড দেখি, থাইরয়েড দেখি, জেবিপি দেখি, আর এখানে আমরা গাইনিকোমেশিয়া দেখি। আর কি দেখি? স্পাইডার এনজিওমা যদি সিএলডি পেশেন্ট হয়, তাই না। সিএলডি পেশেন্ট বা অন্য পেশেন্টের বেলা এটা দেখা দরকার নেই। সো হাতে চলে গেলাম, হাত থেকে আমরা চলে আসলাম নেক এবং চেস্টের দিকে, তাই না। তারপরে হলো অ্যাবডোমেনের দিকে চলে আসো। এখানে জেনারেল এক্সামিনেশনে কি আছে, আমরা স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, এটা তো সব জায়গার বেলা প্রযোজ্য, এখানে আরেকটু বলে দিলাম। তো ডিহাইড্রেশন দেখা যায়, তাই না। তো যেহেতু ডিহাইড্রেশন আমরা অ্যাবডোমেনে দেখি, তো তাহলে তুমি ইডিমাটাও এখানে বলে ফেলো, যদি অন্য জায়গাতে দেখি, মানে লেখার সুবিধার্থে আর কি, ইডিমাটা বলে ফেললাম। তারপরে হলো আর তেমন কিছু তো আর নাই। এরপরে হলো আমাদের যে 4টা ভাইটালস, এগুলো সবার পরে লিখি। পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি, টেম্পারেচার, এই 4টা জিনিস একসাথে সব কিছুর পরে লিখি। ওকে, এটার পরে লিখি যে কোনো পেশেন্টের যদি হলো তোমার কোনো আইভি ক্যানুলা থাকে, তাই না, বা কোনো আইভি লাইন থেকে যে ড্রিপে চলছে, ওটার ক্ষেত্রে উল্লেখ করতে দেওয়া হয়েছে আইভি ক্যানুলা ইন রাইট হ্যান্ড, তাই না, এভাবে উল্লেখ করতে হয়। সো এগুলো হলো জেনারেল এক্সামিনেশন। এবার আসলে সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশন অ্যাকচুয়ালি এক্সামিনেশন কথাগুলো একটু আমি শর্ট কেসে ডিসকাশন করে ফেলেছি। যে পেশেন্ট যে সিস্টেমের সমস্যা থাকে ওই সিস্টেমটা আগে লাগবে, পরে অন্যান্য সিস্টেম লাগবে, সব সিস্টেমে কিন্তু লিখতে হয়। একটা প্লুরাল এফিউশনের বেলায় রেসপিরেটরি সিস্টেম অবশ্যই আগে লাগবে 1 নম্বরে, দেন প্রিকর্ডিয়াম, দেন অ্যাবডোমেন, তারপর নার্ভাস সিস্টেম। বেসিক্যালি 4টা সিস্টেম লিখতে হয় এমবিবিএসদের, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, অ্যাবডোমেন, দেন লোয়ার লিম্ব বা নিউরোলজিক্যাল সিস্টেম। ওকে, এইভাবে লিখতে হয়। প্রথম যে সিস্টেমটা লিখবে যেটাতে প্যাথোলজি আছে, প্রথম যে সিস্টেমটা আছে যেটাতে মেইন প্যাথোলজি থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু তুমি পুরোটাই লিখবে একেবারে যতটুকু সম্ভব। দেখা যায় অনেক সময় টাইম পাওয়া যায় না, কারণ লং পিস যখন তোমার লিখতেছো ইন দ্য মিন টাইম কিন্তু ভাইবার জন্য ডাকতে থাকে, 3টা বোর্ড ভাইবা ফেস করতে হবে। সো টাইমটা কিন্তু অনেক সময় একটু শর্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকে দেখেছি একটু লিখতে সমস্যা হয়, বিশেষত ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন যারা থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা বলি কি, ওই যে সিস্টেমটা সমস্যা ওইটা আগে লিখে রাখো, আর বাকি যে সিস্টেমগুলো তো নর্মাল, ওইগুলো জাস্ট অ্যাটলিস্ট ব্রড হেডিংটা হয়তো লিখে রাখো, তাহলে স্যার বুঝবে যে হ্যাঁ তুমি অন্যান্য সিস্টেমে কিন্তু টাচ করেছো। ওকে, এখানে একজন দেখলাম কোশ্চেন করলো মাত্রই যে কারো যদি 46 ইয়ার্সের বেশি, তাহলে তার ক্ষেত্রে কি লিখবো, হি ইজ নট ইমিউনাইজড অ্যাজ পার এপিআই শিডিউল, দ্যাটস অল, তাই না। হি ইজ ইমিউনাইজড লেখার দরকার নেই, তাই না। এর আগে ইমিউনাইজেশন কি ছিল আসলে আমরা অত ভালো জানি না কিন্তু, তাই না। তুমি বলবো যে স্যার উনি তো তখন এপিআই শিডিউল ছিল না, এমনি আমি একটা ভ্যাকসিনেশন মার্কস দেখেছি, যদি এটা বিসিজি মার্ক হয় তাহলে এক জিনিস যে স্যার বিসিজি মার্কস ছিল, এটার ইমিউনাইজটা তো পেয়েছিল, কিন্তু অন্যগুলো তো আমি জানি না আসলে অন্যগুলো মানে ইন্ট্রোডাকশন হয়েছিল কিনা, তাই না। হি ইজ নট ইমিউনাইজড অ্যাজ পার এপিআই, এতটুকু লিখে ফেললে না, যদি স্যার এরপরে পেঁচায় তারপর তুমি তোমারটা ডিফেন্ড করতে পারবে। জাস্ট আমি তোমাকে ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে আসো সিস্টেমিক এক্সামিনেশনে। সো ধরো একটা প্লুরাল এফিউশনের পেশেন্টের রেসপিরেটরি সিস্টেমে আগে লাগবে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালেশন। ইন্সপেকশনের সবগুলো পয়েন্ট, পালপেশন, পারকাশন, অস্কালেশনের সবগুলো পয়েন্ট লাগবে। ধরো কার্ডিওভাস্কুলার সিস্টেম যদি টাইম না পাও শুধু লিখে রাখো কার্ডিওভাস্কুলার সিস্টেম, নো অ্যাবনরমালিটি, বা জাস্ট ব্রড হেডিং, অথবা ইন্সপেকশন, পালপেশন,
পারকাশনও লাগে না, অস্কালটেশন, শুধু এতটুকু লিখে হেডিংয়ে নর্মাল বা নাথিং অ্যাবনর্মাল রিলেটেড এনএডি করে লিখে রাখলে, অ্যাবডোমেন ইন্সপেকশন পালপেশন করে এভাবে লিখে ব্রড হেডিংয়ে লিখে রাখলে কিন্তু স্যার অনেক সময় খুশি, যদি একেবারে টাইম না পাও। আর যাদের একটু টাইম পরের দিকে তারা কিন্তু যথেষ্ট টাইম পাওয়া যায়, ওরা কিন্তু পুরোটাই লেখা যায় কিন্তু, যদি তুমি আগে থেকে এগুলো সেট আপ করে রাখো যে কোনটার পর কোনটা লিখবো। ওকে, দেন চলে আসো এরপরে কি লিখবো, সেলিয়েন্ট ফিচার। সেলিয়েন্ট ফিচারটা আসলে তোমরা আসলে করো কি, মানে সব লিখে ফেলো, আবার মানে হিস্ট্রি তখন যা নিলাম সব লিখে ফেলো তা না, কিন্তু সেলিয়েন্ট ফিচারটা হলো জাস্ট এইভাবে লাগবা, মিস্টার এক্স অর ওয়াই 26 years old মেল মুসলিম হাউসওয়াইফ, এরকম কিছু একটা জিনিস, আর ফিমেল হাউসওয়াইফ যেটা হোক এভাবে, হেলিং ফ্রম অমুক এরিয়া, এডমিটেড ডিএমসিএস বা যে কোনো হসপিটাল উইথ দ্য কমপ্লেন্টস অফ, এখানে কিন্তু তুমি মেডিকেল টার্ম ইউজ করতে পারবে। ওকে, উইথ দ্য কমপ্লেন্টস অফ অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড জন্ডিস সরাসরি বলতে পারবে এই ক্ষেত্রে, ফর এত ডেজ। তারপর এটার ফাইন্ডিংসটা জাস্ট বলে ফেললা, এটার ডেসক্রিপশনটা দিলা। তারপরে হলো ওই যে তোমার ট্রিটমেন্ট, পার্সোনাল, ফ্যামিলি, সোশিওইকোনমিক, অ্যালার্জি, ইমিউনাইজেশন, মেনস্ট্রুয়াল অবস্ট্রাকটিভ, এই হিস্ট্রিতে যে পজিটিভ ফাইন্ডিংসটা এই ডিজিজের সাথে সরাসরি রিলেটেড, শুধু ওই কথাটা লিখবা, বাকিগুলো আনরিলেটেডগুলো লেখার দরকার নেই। এক্সামিনেশনে যেটা শুধুমাত্র পজিটিভ ফাইন্ডিংস, যেমন ধরো লিম্ফেডেনোপ্যাথি পাওয়া গেছে জানেন এক্সামিনেশন, তাহলে শুধু পেশেন্টস লিম্ফ নোডস আর পালপেবল হুইচ আর, মানে কোন কোন রিজনে পাওয়া গেছে, সেন্টিমিটার কত, ফিক্সিটি কেমন, ওটা ডেসক্রিপশন। আর সিস্টেমিক এক্সামিনেশনে যেমন ধরো যেটা যতটুকু শুধু পজিটিভ ফাইন্ডিংস পাওয়া গেছে, ঠিক আছে। অন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন পেশেন্টের হলো ধরো পজিটিভ ফাইন্ডিংস হলো চেস্ট মুভমেন্ট ডিমিনিশ, পালপেশনের ফাইন্ডিংস হলো, শুধু পজিটিভ ফাইন্ডিংসগুলো লিখবে, মানে ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস। আর হিসাব অনুযায়ী ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস তো লিখতে হয়, তো আমরা জানি আসলে ফিফথের স্টুডেন্টরা অনেকে আসলে ওটা পারে না তুমি ম্যাচিউরলি, তো ইম্পর্টেন্ট নেগেটিভটা যদি লিখতে পারো ভালো, না লিখতে পারলেও সমস্যা নেই। সো এটা হলো সেলিয়েন্ট ফিচার। ওকে, সেলিয়েন্ট ফিচারটা 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠার মধ্যে, মানে কমের মধ্যে লিখে ফেলার চেষ্টা করবা, এটা নিয়ে খুব বেশি করার দরকার না, স্যাররা দেখতে চান যে তুমি ফরম্যাটটা জানো কিনা। তারপরে লিখবে প্রভিশনাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ওকে, এটা হবে একটা ডায়াগনোসিস, যেমন ধরো একটা পেশেন্ট যদি ফিভার নিয়ে আসে, ধরো 7 days ফিভার, কফ আছে, রেসপিরেটরি মুভমেন্ট তুমি এক্সামিনেশনে কম পেয়েছো, তাই না, এবং প্লুরাল এফিউশনের ফাইন্ডিংস পেয়েছো, ধরো নিউমোনিয়া, ধরো প্যারানিউমোনিক ইফিউশন তুমি লিখলে, রাইট সাইড প্যারানিউমোনিক ইফিউশন, তাহলে একটা হবে তোমার প্রভিশনাল ডায়াগনোসিস। দেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটাও একটা বা দুইটা লেখার চেষ্টা করবা, খুব বেশি লিখবা না, ঠিক আছে। যেমন এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, যেহেতু প্লুরাল এফিউশন ডিফারেন্সিয়াল হিসেবে তোমার টিউবারকুলোসিস আসতে পারে, তাই না। যদি কনসলিডেশন হয় নিউমোনিয়া, তাহলে এটার হলো ডিফারেন্সিয়াল হিসেবে লাং অ্যাবসেস আসতে পারে, ব্রঙ্কিকটিসিস আসতে পারে। তো ক্লোজ একটা বা দুইটা, এর বেশি লেখার দরকার নেই, সাবা একটা লিখলেই অনেক সময় খুশি হয়ে যান যে ও ফরম্যাটটা জানে। তারপর ইনভেস্টিগেশনগুলো খেয়াল রাখবা যে কিছু রুটিন ইনভেস্টিগেশন থাকে, আর কিছু হলো ডিজিজ ডায়াগনোসিসের সাথে রিলেটেড, আর কিছু তোমার থাকে হলো ফলো আপ বোঝার জন্য। তো তুমি হেডিং লেখার দরকার নেই, ওটা মাথায় রেখে ওইভাবে ইনভেস্টিগেশনগুলো লিখবে। মাত্র একজন কোশ্চেন করলো, স্যার ডু ইনক্লুড মেরিট অর আনমেরিট স্ট্যাটাস ইন পার্সোনাল হিস্ট্রি ইভেন ইফ উই হ্যাভ রিটেন মেরিটস ইন দ্য পার্টিকুলার্স। এটা খুবই থ্যাঙ্কস, খুব সুন্দর একটা কোশ্চেন করেছো। আসলে হলো মেরিটাল যে স্ট্যাটাসটা এটা তুমি তো লিখছো, ঠিক আছে, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টে, কিন্তু ওখানে কিন্তু ডেসক্রিপশন থাকে না, তাই না। পেশেন্টের হলো মেরিটের পরে ওয়াইফের কন্ডিশন, ওয়াইফের রিলেভেন্ট কোনো ডিজিজ আছে কিনা, যেমন ধরো একটা পেশেন্ট যদি টিউবারকুলোসিস হয়, আমরা জানি ক্লোজ কন্ট্যাক্টে যাদের থাকে তাদের সেম ডিজিজ হতে পারে, তাই না। সো সেক্ষেত্রে হলো মেরিটাল হিস্ট্রির মানে ফুল রূপটা এখানে নিয়ে আসতে হবে। যেমন ধরো আমরা কিন্তু অকুপেশন লিখি কিন্তু পার্টিকুলার্স অফ দ্য পেশেন্টে, কিন্তু অকুপেশনাল হিস্ট্রি মানে কোনো পেশেন্টের যদি অকুপেশনাল অ্যাজমা হয় বা অকুপেশনাল রিলেটেড কোনো ডিজিজ হয়, সেক্ষেত্রে কিন্তু অকুপেশনাল হিস্ট্রি কিন্তু আবার ডেসক্রাইব করতে হয়, এবং অকুপেশনটা সোশিওইকোনমিক কন্ডিশনে লেখা যায়, হিস্ট্রিতে লেখা যায়, আবার আলাদা দিয়ে লেখা বেটার। তখন ব্যাপারটা হলো এরকম আর কি, মানে যদি তুমি সিগনিফিকেন্ট হয়ে যায় আর কি। তুমি মেরিট আনমেরিট তুমি ওটা, আর পেশেন্ট তো ধরো পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, হ্যাঁ ঠিক আছে মেরিট লিখলা, আর ধরো হলো তুমি ফ্যামিলি হিস্ট্রিতে, পার্সোনাল হিস্ট্রি বাদ দাও, ওটা ফ্যামিলি হিস্ট্রিতে লিখো মেরিট আনমেরিট, যে পেশেন্ট ইজ মেরিড, হ্যাঁ ওইটা লিখে তারপরে হলো কত ইয়ার্স, তারপরে তার ওয়াইফ, মানে মেরিট না লিখে হঠাৎ করে যদি লেখো যে মানে ওয়াইফ বা ইত্যাদি, তাহলে লেখাটা কেমন যেন ইনকমপ্লিট দেখায় আর কি, তাই না। হ্যাঁ তুমি একবার মেরিট লিখেছো, কিন্তু এখানে আরেকবার লিখছো সেন্টেন্সের বা মানে বর্ণনার সুবিধার্থে আর কি আরেকটু লিখতে হবে, নাহলে সুন্দর হয় না, না লিখলে সমস্যা নেই। তুমি সরাসরি মেরিট না লিখে ওয়াইফ, সিবলিংস, অফস্প্রিং, প্যারেন্টস ওদের কন্ডিশনে লিখতে পারো, তাহলে তো বুঝে গেল যে পেশেন্ট মেরিট না হলে তার ওয়াইফ হতো না, তাই না। এটা নট এ বিগ ডিল, ঠিক আছে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, তারপরে তাহলে ইনভেস্টিগেশনে আমরা কি করব,
প্রথমে যে কোনো পেশেন্টের ইনভেস্টিগেশন আমরা বেজলাইন থেকে আরম্ভ করবো। ওকে, যেমন আমরা প্রথমে লিখবো কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, তাই না, এভাবে আরম্ভ করবো। তারপর ধরো ইউরিনারি, তাই না, তারপর চেস্ট এক্সরে, পিএবিও, ইসিজি, এগুলো হলো যে কোনো পেশেন্টের বেলায় রুটিন ইনভেস্টিগেশন, এগুলো তুমি শুরুতেই লিখে ফেলতে পারো। আবার অনেকে করেন কি হলো স্পেসিফিক ইনভেস্টিগেশনটা আগে লাগে, যেমন ধরো একটা যদি স্ট্রোকের পেশেন্ট হয়, হ্যাঁ স্ট্রোকের পেশেন্ট তুমি যদি সাসপেক্ট করো, এই ক্ষেত্রে কিন্তু সিবিসি এসআর আগে লিখলে কিন্তু অনেক স্যার মাইন্ড করবে। স্ট্রোকের জন্য সিবিসি এসআর এর ভ্যালু খুব কমন, তুমি এটা রুটিন হিসেবে লিখতে পারো, একটু পরে লেখা বেটার। বরং স্ট্রোকের জন্য তুমি সরাসরি লিখতে পারো প্রথম ইনভেস্টিগেশনে সিটি স্ক্যান অফ হেড বা সিটি স্ক্যান অফ ব্রেন, এটা লিখলে কিন্তু এটার ক্ষেত্রে আবার খুশি হয়, কারণ এটার একটা ইনভেস্টিগেশন তোমার ডায়াগনোসিস হয়ে গেলো। এরপরে তুমি স্ট্রোকের কোমরবিডিটি মানে রিস্ক ফ্যাক্টর বোঝার জন্য তুমি আদার্স জিনিস দেখতে পারো, যেমন পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, ওটা যে তুমি ব্লাড সুগার দেখবে, HbA1c দেখবে, পেশেন্টের ডিসলিপিডিমি আছে কিনা সেটার জন্য হলো ফাস্টিং লিপিড প্রোফাইল দেখলে। যদি হাইপারটেনসিভ থাকে, হাইপারটেনশনের তার কোনো ইনভেস্টিগেশন নেই, সেক্ষেত্রে হলো রেনাল কমপ্লিকেশন দেখার জন্য ইউরিনারি দেখতে পারো, তাই না। সিকেডি থাকলেও তোমার ওই যে হিমোগ্লোবিন কম থাকে ওটার জন্য সিবিসি চলে আসবে। ইসিজি করলে তোমার হলো ওই হাইপারট্রফি পাওয়া যায়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং আদার্স ফাইন্ডিং। সো রিস্ক ফ্যাক্টরের সাথে রিলেটেড তখন ইনভেস্টিগেশন চলে আসে। সো স্ট্রোক হলে কিন্তু তুমি এক নাম্বার যদি ইনভেস্টিগেশন লেখো সিটি স্ক্যান অফ হেড অর ব্রেন, তাহলে কিন্তু স্যাররা বেশি খুশি হবে। এটার ক্ষেত্রে তুমি যদি আবার রুটিনে এক নাম্বার আগে লিখে ফেলো, তাইলে কিন্তু এটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেল, তাই না। আবার ধরো ইনফেক্টিভ পেশেন্ট, তাদের বেলা সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, হ্যাঁ এগুলো বেশি ইম্পর্টেন্ট, কাজে একটু মাথায় রাখতে হবে জিনিসগুলো। তুমি ধরো একটা লিউকেমিয়া পেশেন্ট সাসপেক্ট করলে তুমি এক নাম্বারে যদি লিম্ফ বায়োপসি লিখে ফেলো, তাহলে কিন্তু এটা হলো না। লিম্ফ বায়োপসি করার আগে সিবিসি যদি তোমার না দেখা, প্লাটিলেট কাউন্ট যদি কম থাকে কোনো কারণে, পেশেন্টের তো ব্লিডিং হতে পারে, আদার্স ডিজিজ থাকতে পারে, ওটা তো আগে কারেকশন করতে হবে। সো এগুলোর ক্ষেত্রে নর্মালটা আগে লেখা ভালো, কিন্তু স্ট্রোকটা একটা ব্যতিক্রমী জিনিস, ওটার ক্ষেত্রে আমরা আগে সিটি স্ক্যান করে ফেলি একিউট স্ট্রোক, আর যদি এগুলো অনেক লম্বা সময় হয়ে যায় সেক্ষেত্রে এমআরআইটা প্রিফারেবল। আচ্ছা, সো ইনভেস্টিগেশনের পরে কি লিখবে, ডেফিনিটিভ ডায়াগনোসিস বা কনফার্ম ডায়াগনোসিস। কনফার্ম ডায়াগনোসিস এখন তুমি তো আর পরীক্ষার কোনো টেস্ট করো না, তাহলে কি খালি রাখবে? খালি রাখবে না, ওই প্রভিশনাল ডায়াগনোসিসটাই কনফার্ম ডায়াগনোসিস হিসেবে লিখে ফেলবা, কারণ তোমার তো ট্রিটমেন্ট লিখতে হবে, এখন কোনটা হিসেবে ট্রিটমেন্ট লিখবা, প্রভিশনাল হিসেবে লিখবা। এরপর ট্রিটমেন্টের সেম তিনটা জিনিস, প্রথম হলো জেনারেল ট্রিটমেন্ট, একটা মানে সাপোর্টিভ বা জেনারেল ট্রিটমেন্ট, যেমন ধরো একটা নিউমোনিয়ার পেশেন্টের আমরা জেনারেল ট্রিটমেন্ট কী দিব, পেশেন্ট তো হসপিটালে এডমিশন হওয়ার পর আমরা কী ট্রিটমেন্ট দেবো, লং কেস মান্থলি হসপিটাল এডমিশন, এটা লেখার দরকার নেই এডমিশন কথাটা। তাহলে আমরা যেমন ফিভার থাকে অ্যান্টিবায়োটিক্স, প্যারাসিটামল, তাই না। তারপরে হলো নিউট্রিশন ঠিক আছে না পেশেন্টের, নিউমোনিয়া একটা ইনফেক্টিভ কন্ডিশন, পেশেন্টের হলো ফ্লুইড এবং নিউট্রিশন, কারেকশন অফ ডিহাইড্রেশন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেন স্পেসিফিক ট্রিটমেন্টে তুমি অ্যান্টিবায়োটিক লিখলে, তাই না, স্পেসিফিক ট্রিটমেন্ট। এরপর অনেক জায়গাতে আবার ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন থাকে, কিছু জায়গাতে যে কিছু কমপ্লিকেশন থাকে ওটা ট্রিটমেন্ট কী দিবে, যেমন ধরো স্ট্রোকের পেশেন্ট, ওটার কমপ্লিকেশন থাকতে পারে, একটা হলো বেড বাউন্ড পেশেন্ট, তার প্রেশার স্ট্রোক থাকতে পারে, তাই না। সো এগুলো একটু মাথায় রাখতে হয়, তার ডিভিটি হয়ে যেতে পারে। সো এগুলো একটু মাথায় লাগবে, সবসময় লিখতে হয় যে এমন না, ও মাথায় ওরকম সাজিয়ে তারপরে তুমি লিখতে আর কি। সো জেনারেল সাপোর্ট ট্রিটমেন্ট অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট এতটুকু, যদি কোনোটা ক্ষেত্রে স্পেসিফিক কমপ্লিকেশন থাকে তোমার জানা থাকে ওরকম, তাহলে লিখবে, আদারওয়াইজ কমপ্লিকেশন দরকার নেই ট্রিটমেন্টের কমপ্লিকেশন, যেমন নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে বলা আছে, আর কি অল্প একটা ক্ষেত্রে বলা আছে। সো ট্রিটমেন্ট হলো জেনারেল অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্টে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট, এই দুই ভাগে লিখলে না। তারপরে ফলো আপটা জাস্ট ফলো আপ লিখে রাখলে না, এটাতে কিছু অনেক সময় লিখতে হয় না অ্যাকচুয়ালি। স্যার অনেক সময় জানতে চান, ট্রিটমেন্ট পর্যন্ত লিখলে কিন্তু অ্যাকচুয়ালি স্যাররা খুশি, কিন্তু কখনো যারা ভালো নাম্বার এক্সপেক্ট করে তাদের ক্ষেত্রে স্যার অনেক সময় জানতে চান যে ফলো আপ কীভাবে একটা পেশেন্ট করে দেখি, বলো দেখি। এটা আমি একটু মুখে বলে দিই। ফলো আপে হলো তোমার কিছু সাবজেক্টিভ আছে, কিছু অবজেক্টিভ আছে, আর প্ল্যান অ্যাসেসমেন্ট, চারটা কম্পোনেন্ট। সাবজেক্টিভ মানে ধরো একটা পেশেন্ট জ্বর এবং ফিভার এবং অ্যাবডোমিনাল পেন নিয়ে ভর্তি হলো, প্রতিদিন কিন্তু পেশেন্টটাকে ফলো আপ করতে হয়। তাহলে আমরা প্রতিদিনকে দেখি ফিভারটা কি আরও বাড়ছে নাকি কমছে নাকি স্টেবল আছে, অ্যাবডোমিনাল পেন বাড়ছে নাকি কমছে নাকি স্টেবল আছে, তার মানে পেশেন্ট কি ডিটোরিয়েট করলো নাকি ইমপ্রুভ করলো নাকি স্টেবল আছে, নতুন কোনো সিমটম এপিয়ার করলো কিনা, এটা হলো সাবজেক্টিভ। এটা পেশেন্ট নিজের ল্যাঙ্গুয়েজে বলবে, জি স্যার আমার আগে ফিভার এবং অ্যাবডোমিনাল পেন ছিল, এখন স্যার আমার হেডেক ডেভেলপ করেছে, এখন আমার লুজ মোশন ডেভেলপ করেছে। সো এটা হলো সাবজেক্টিভ হলো পেশেন্ট যা কমপ্লেন করবে, কোনো মানে আগের কোনো সিমটমে কোনো চেঞ্জ আছে কিনা এবং নতুন কোনো সিমটম এপিয়ার করছে কিনা, গেল সাবজেক্টিভ। দেন আসো অবজেক্টিভের মধ্যে আমরা কি করব, সেটা হলো এক্সামিনেশন করব, যে পেশেন্ট বললো কি আমার হেডেক আরম্ভ হয়েছে। সো হেডেক অনেক কারণ হতে পারে, আমরা ধরো একটা নেক স্টিফনেস দেখলাম, সে পেশেন্টের মেনিনজাইটিস ডেভেলপ করেছে কিনা, তাই না। সো অবজেক্টিভ মিনস হলো নতুন কোনো ফাইন্ডিং আসছে কিনা, এগুলো লেখার দরকার নেই খুব বেশি, এটা জেনে রাখা ভালো।
তারপর প্ল্যান, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লেনের ভিত্তিতে পেশেন্ট কি ইমপ্রুভিং নাকি ডিটোরিয়েটিং নাকি স্টেবল নাকি আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে, মানে প্ল্যানের জন্য একটা অ্যাসেসমেন্ট করে রাখবো। তারপরে প্ল্যান, যে পেশেন্ট ধরো ডিটোরিয়েটিং, ধরো জিসিএস কমে গেলো একটা হেড ইনজুরি পেশেন্টের বা স্ট্রোকের বা এনি পেশেন্টের, সো সেক্ষেত্রে পেশেন্টকে আইসিউতে রেফার করতে হবে, সো প্ল্যান হলো রেফারাল টু আইসিউ। অথবা পেশেন্ট ইমপ্রুভিং, অ্যান্টিবায়োটিক পাওয়ার পর ইমপ্রুভ হয়ে গেছে বা ট্রিটমেন্টে, তাহলে প্ল্যান হলো ডিসচার্জ। ওকে, কাজেই এটা হলো প্ল্যান, মানে সাবজেক্টিভ কমপ্লেন, অবজেক্টিভ ফাইন্ডিংস, অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যান, দিজ আর দ্য 4 কম্পোনেন্টস অফ ফলো আপ। সো এটা হলো অল অ্যাবাউট মানে হাউ টু রাইট এ লং কেস। আমি এখানে আসলে খুব বেশি ডিসকাশন, অনেক কিছুই আসলে ডিটেলস ডিসকাশন করার ইচ্ছা থাকলেও আসলে এতক্ষণ তো আসলে ডিসকাশন করা যায় না, আমাদের হাতে তত টাইম থাকে না, কমের মধ্যে যতটুকু না বললেই নয় আর কি, ততটুকু ডিসকাশন করলাম। সো আমি যদি আবার সামারাইজ করি কোনটার পর কী লিখবে, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, এর মধ্যে অনেকগুলো পয়েন্ট, দেন প্রেজেন্টিং কমপ্লেন্ট, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ড্রাগ অ্যান্ড ট্রিটমেন্ট হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, হিস্ট্রি অফ অ্যালার্জি, হিস্ট্রি অফ ইমিউনাইজেশন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, systemic examination, salient feature, provisional diagnosis, differential diagnosis, investigation, then confirmed or definitive diagnosis, treatment, follow up. সো এইভাবে মাথায় রেখে তোমার কাজ করতে হবে। আর মনে রাখবে পরীক্ষা তো আসলে পরীক্ষা কিন্তু একটা পারফরমেন্সের ব্যাপার, বিশেষত লং কেস, যেগুলো লং কেস, শর্ট কেস। লং কেস তো একদম টিপিক্যাল একটা পারফরমেন্স, এটা তোমার একটা স্টেজ পারফরমেন্স। স্টেজ পারফরমেন্স মিনস তোমার আগে থেকে রিহার্সাল করা থাকবে, এটার পর এটা, ওটার পর এটা। সো তুমি লাইফে প্রথম সোশিও ইকোনমিক হিস্ট্রি লিখবা, তাহলে কিন্তু তোমার ভুল হবে। লাইফে প্রথম পার্সোনাল হিস্ট্রি লিখবা, ভুল হবে। কিন্তু এটা তুমি মাথার মধ্যে সাজিয়ে নেবা যে আমি কোন হিস্ট্রিতে কতটুকু লিখবো। ওকে, খুব বেশি লেখার দরকার নেই, যতটুকু না লিখলে না, আমি যেভাবে ডিসকাশন করে দিলাম কমের মধ্যে একটু মানে সারা চান্সে হলো ফরম্যাটটা তোমার ঠিক আছে কিনা। কাজে এটা তোমার রুমে প্র্যাকটিস করতে হবে। ঠিক অনুরূপভাবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এটা তো সবচেয়ে কঠিন, তাই না? এটার মধ্যে তো মেইন হিস্ট্রিটা লিখতে হয়। তুমি এখানে খেয়াল করো, আমি তোমাদেরকে যতগুলো লং কেস বলেছি, প্রায় সবগুলো লং কেসের প্রেজেন্টিং কমপ্লেন খুব বেশি না, কিন্তু 4-5টার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। যদি ওইগুলোকে তুমি সাজিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার হিস্ট্রি লেখাটা অনেক ইজি হয়ে যায়। যেমন ধরো আমাদের যতগুলো পেশেন্ট আসে, অনেকগুলো পেশেন্টের ফিভার একটা কমপ্লেন নিয়ে আসে, টিউবারকুলোসিস হলেও ফিভার, নিউমোনিয়া হলেও ফিভার, লিম্ফোমা লিউকেমিয়াতে ফিভার নিয়ে আসতে পারে, তাই না? সো ফিভার একটা ইম্পর্টেন্ট জিনিস। সো তোমার ফিভারটা যদি একটু সাজিয়ে ফেলো, তাহলে কিন্তু খুব সুন্দর হয়, তাই না? আমি ধরো এরকম মেন প্রেজেন্টিং কমপ্লেন্টস যেগুলো বিভিন্ন ডিজিজে, একটু শর্টকাট একটু বলে ফেলি। আমি হয়তো সিমটম অ্যানালাইসিস নিয়ে আরেকটা ক্লাস নিতে পারি। যেমন ধরো ফিভার, আমরা ফিভার কীভাবে ডিসক্রাইব করি? ওকে, ধরো অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল 7 days back. Since then he developed fever. এটা বললে হাই গ্রেড, লো গ্রেড তোমার বলার দরকার নেই, আপাতত ফিভার। ওকে, তারপর তুমি হাই স্ট্রাইক আউটের টেম্পারেচার লিখতে পারো। সিন্স দেন হি ডেভেলপ ফিভার, হাই স্ট্রাইক আউটের টেম্পারেচার ওয়াজ ধরো 104 ডিগ্রি ফারেনহাইট। এটা এখানে লিখতে পারো, পরে লিখতে পারো। ফিভার ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, বা ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগর। চিলস অ্যান্ড রাইগর যদি অ্যাসোসিয়েটেড থাকে তোমার লিখতে হবে, না থাকলে ইট ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগর। তারপরে অ্যান্ড সাবসেট স্পন্টিনিয়াসলি নাকি আফটার টেকিং অ্যান্টিবায়োটিক্স, যেটা হয় সেটা লিখতে হবে তোমার। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস হলো তোমার ফিভারের প্যাটার্নটা, এটা কি কন্টিনিউড ছিল নাকি রেমিটেড নাকি ইন্টারমিটেড। এখানে তোমার জানতে হবে কন্টিনিউড মানে সবসময় জ্বর, তাই না? এটা কখনো বেসলাইনে আসবে না, একটু ফ্লাকচুয়েশন হতে পারে 1 ডিগ্রি পর্যন্ত, 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রেমিটেড ফিভার মানে 2 ডিগ্রির বেশি ফ্লাকচুয়েট করে, বাট বেসলাইনে আসে না। ইন্টারমিটেড মানে হলো বেসলাইনে চলে আসে। যদি ডেইলি 2 বার বেসলাইনে আসে, 2 বার পিকে যায়, ডাবল কোটেডিয়ান, তাই না? যদি 48 ঘন্টা পরপর জ্বর আসে, তাহলে হলো তোমার টার্সিয়ান বা টার্সিয়ারি ফিভার, তাই না? যদি 72 ঘন্টা পরপর আসে, তাহলে কোয়ার্টান ফিভার। এক্সাম্পল শুধু তোমার জানা রাখতে হবে। তো এখন তো আসলে পেশেন্টরা অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টিবায়োটিক অনেকেই নিয়ে নেন, এই কারণে ফিভারের দেখা যায় প্যাটার্নটা ধরা খুব কষ্টকর। তো এই কারণে অনেক সময় প্যাটার্নটা আসলে উল্লেখ করা যায় না। তো যদি তুমি কোনোটা ধরতে পারো, ওই অনুযায়ী দিলা যে কন্টিনিউড ফিভার, যেমন এন্টেরিক ফিভার একটা কন্টিনিউড ফিভার সাধারণত হয়। সো আমি যদি একটা ফিভার ডেসক্রাইব করি, ধরো একটা টিউবারকুলোসিসের একটা টিপিক্যাল ফিভার আমি একটু ডেসক্রাইব করি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, ধরো 1 মাস যাবত জ্বর।
According to the statement of the patient, he was reasonably well 1 month back. Since then, he developed low-grade fever with evening rise of temperature. It was not associated, comma দিয়ে direct লিখতে পারো, not associated with chills and rigor and subsided spontaneously without taking antibiotic. যেহেতু লো গ্রেড ফিভার বলছি, ওই ইয়ের বেলা কি জানি বলে টিউবারকুলোসিসের বেলা, এটা ক্ষেত্রে আর ওই হাই স্ট্যাকের টেম্পারেচার উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে? অথবা উল্লেখ করলে তুমি হাই স্ট্যাকের 99 চলে 100-এর উপরে যদিও বলে, নর্মাল টেম্পারেচার বেশি হলেই ফিভার, 100 ক্রস না করলে আসলে সহজে কেউ বলতে চায় না, তাই না? আবার একটা জিনিস মনে রাখবে, আমাদের মানে টেম্পারেচার যেগুলো বইতে উল্লেখ আছে এগুলো কিন্তু তোমার কোর বডি টেম্পারেচার কিন্তু আমরা মাপতে পারি না। ক্লোজ টু কোর বডি টেম্পারেচার কিন্তু দুইটা জিনিস, একটা হলো রেক্টাল টেম্পারেচার আর একটা হলো যে টিম্পিনিং মেমব্রেনে ইনার ইয়ারে যেটা মাপে। তো আমরা তো এগুলো করি না অ্যাকচুয়ালি, আমরা ওরাল টেম্পারেচার মাপি। ওরাল টেম্পারেচার নর্মালি আমাদের কোর বডি টেম্পারেচার থাকে কোনো বইতে 0.5, কোনো বইতে 1 ডিগ্রি লাগছে, এটা কম। আর অনেকে এক্সিলাতে মাপে, এক্সিলার টেম্পারেচার কিন্তু আরও কম, ওরালের চাইতেও 0.5 কম, আবার কোনো বইতে 1 ডিগ্রিও লাগে। তার মানে তুমি যদি চিন্তা করো, কোর বডির চাইতে ওরাল টেম্পারেচার 1 ডিগ্রি কম আর এক্সিলারি 2 ডিগ্রির মতো কম কিন্তু, তাই না? সো এখানে কিছু টেম্পারেচার লস থাকে, আর এক্সিলারিটা কখনো মাপার চেষ্টা করবে না, ওরালটাই আন্ডার টাং মাপার চেষ্টা করবে। কাজে এটা একটা ফিভারের হলো মানে স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন। যদি শর্টনেস অফ ব্রেথ থাকে তাহলে কয়েকটা জিনিস দেখে ফেললাম। সব কিছুর ক্ষেত্রে ডিউরেশনটা তো ইম্পর্টেন্ট, তাই না? কতদিন, যেমন ধরো একটা শর্টনেস অফ ব্রেথ একটা পেশেন্ট, ধরো একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, তোমার কাছে 3 দিনের ধরো শ্বাসকষ্ট নিয়ে আসে, সো ডিউরেশন 3 days, তাই না? এটা একটা রেসপিরেটরি ডিস্ট্রেস বা শর্টনেস অফ ব্রেথ অথবা ডিসনিয়া তো এখানে বলা যাবে না। তার মুড অফ অনসেট, এটা কীভাবে শুরু হয়েছিল, ঠিক আছে? কিছু আছে উইদিন মিনিট, কিন্তু কিছু মিনিটস টু ডেজ, কিছু উইকস, মানে প্রোগ্রেসিভ স্লো অনসেট নাকি এটা একিউট অনসেট ছিল। তারপর প্রোগ্রেশন, মানে কোর্সটা কেমন এটা। তার ভেরিয়েবিলিটি, আমরা জানি যে হলো যেমন ধর ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ব্রেথলেসনেস, এটা হলো মর্নিংয়ে তোমার বেশি খারাপ থাকে, তাই না? নাইটে বেশি খারাপ থাকে। সিভিরিটা মর্নিংয়ে বেশি খারাপ থাকে। বইতে কোনো বইতে হলো লেট নাইট আর মর্নিং এরকম টার্মগুলো ইউজ করছে, তাই না? সো এই সময়টাতে বেশি থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা দিনের অন্যান্য সময় কিন্তু হলো ভালো হয়ে যায়। আবার দেখা যায় অনেক সময় উইকেন্ডে হলো শুধু ব্রেথলেসনেস হয়, যেমন অকুপেশনাল অ্যাজমার বেলায়, তাই না? এই ভেরিয়েশনগুলো, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, কী করলে অ্যাগ্রাভেট করে, কী করে রিলিভ করে। যেমন ধরো যদি হার্ট ফেলিউরের পেশেন্ট হয়, মানে একই ডিজিজের সিমটম ব্রেথলেসনেসের বেলায় তুমি সবগুলা উত্তর পাবা না, মানে প্রত্যেকটার কিছু স্পেশাল ফিচার। যেমন যদি হার্ট ফেলিউর আর ব্রেথলেসনেস হয় তাহলে সেটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হলো যেমন হলো লাইং ডাউন, লাইং ফ্ল্যাট, অর্থোপনিয়াম এটাকে বলে, যে শুইলে শ্বাসকষ্ট বেড়ে যায়, ওরা বসে থাকার চেষ্টা করে, ওকে? মানে এটা হলো স্পেশাল ফিচার। অ্যাজমার ক্ষেত্রে সেম, সিবিডির ক্ষেত্রে বলা আছে এরকম যে এদেরও কিন্তু হলো মানে নাইটে যেহেতু হয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অর্থোপনিয়া, তারপরে প্যারক্সিজমাল নকটার্নাল ডিসপনিয়া, এই টার্মগুলো কিন্তু একটু কম ইউজ হয়। এই অর্থোপনিয়া এবং পিএনডি মানে প্যারক্সিজমাল নকটার্নাল ডিসপনিয়া, এই টার্মগুলো কিন্তু হার্ট ফেলিউরে বেশি ইউজ হয়। যদিও অ্যাজমার পেশেন্টও কিন্তু লেট নাইট তোমার ব্রেথলেসনেস জন্য ঘুম ভেঙে যেতে পারে, কিন্তু এই টার্মগুলো ইউজ করা হয় না। তারপর সিভিয়ারিটি, ব্রেথলেসনেস একটা সিভিয়ারিটি গ্রেডিং আছে, হচ্ছে এমআরসি গ্রেডিং, মেডিকেল রিসার্চ কাউন্সিল 1 থেকে 5। আমাদের হাসপাতালে যেগুলো আছে সেগুলো সাধারণত গ্রেড 5 থাকে, মানে টু ব্রেথলেস, টু ড্রেস অর আনড্রেসিং, মানে জামা কাপড় পরতেই ব্রেথলেস হয়ে যায়, খাওয়া দাওয়া করতেই ব্রেথলেসনেস হয়ে যায়। এগুলো ইউজুয়ালি কিন্তু তোমার গ্রেড 5 থাকে আমাদের হসপিটালে যেগুলো আছে। গ্রেড 4 যেগুলো, এগুলো দেখা যায় বইতে বলা আছে 100 মিটার, মানে ব্রেথলেসনেস আফটার ওয়াকিং 100 মিটার্স or 100 after না, মানে আপ টু 100 মিটার্স or several minutes বলতে গেলে 5-7 মিনিট, এর মধ্যে তারা ব্রেথলেসনেস হয়ে যায়। সো এগুলো বেশিরভাগ গ্রেড 4 or 5। সো এটা একটু মাথা রাখতে হবে সিভিয়ারিটিটা। স্যার জিজ্ঞেস করতে পারে এটা সিভিয়ারিটি কেমন, স্যার এটা সিভিয়ার মনে হয়েছে কেন, স্যার এটা হলো এমআরসি গ্রেড স্কেল, আমার কাছে গ্রেড 4 বা 5 যেটা তোমার কাছে মনে ওটা বলবো। সাফিসিয়েন্ট মানে টু ব্রেথলেস, মানে পেশেন্ট ফিয়ার্স টু গো আউটসাইড অফ দ্য হাউস, মানে ঘর থেকে বাইরে যেতে শ্বাসকষ্ট হয়েছে। অনেকে বলে আমি মসজিদ পর্যন্ত আগে যেতে পারতাম, যেতে পারি না, তার মানে এগুলো গ্রেড 5, 100 মিটার যদি ক্রস করে ফেলে আর কি। আর যদি মসজিদ দূর হয় তাহলে সেক্ষেত্রে তুমি গ্রেড 4 বলতে পারো। আবার অ্যাসোসিয়েশন খুব ইম্পর্ট্যান্ট, যে ব্রেথলেসনেসের সাথে চেস্ট পেইন, কফ, হুইজিং, ওইগুলো অ্যাসোসিয়েশন থাকলে তো তোমার ওইগুলো বলতেই হবে। তারপর ধরো একটা পেশেন্টের জন্ডিস আছে, সো জন্ডিস থাকলে তোমার কী কী জিনিস দেখে ফেলতে হবে। অবশ্যই জন্ডিসটা কতদিন আছে, সব কিছু ডিউরেশন 1 নম্বর ইম্পর্টেন্ট। সো আপনার জন্ডিস কতদিন, ওকে? এরপরে আমাদের দেখা যায় অবস্ট্রাকটিভ জন্ডিসটা পরীক্ষা হলে অনেক সময় দিই। আচ্ছা, আমি লং কেসে অবস্ট্রাকটিভ জন্ডিসটা বলতে ভুলে গেছি। অবস্ট্রাকটিভ জন্ডিস আলাদা একটা কেস হিসেবে দেওয়া হয়। যেমন একটা জন্ডিস, সিভিয়ার জন্ডিস হলে আমরা চিন্তা করি যে জন্ডিস তো 3 রকম, প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক, অবস্ট্রাকটিভ।
সো সিভিয়ার জন্ডিসের অবস্থাটি বোঝার জন্য আমরা দুইটা কোশ্চেন আগে করে নিই, আপনার গায়ে কোনো ইচিং আছে কিনা এবং হলো পেল স্টুল ডার্ক ইউরিন, তাই না, এগুলো আছে কিনা, থাকলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের লাইনে চলে যাই। আচ্ছা, এগুলো পাইলাম না, আপনার পেটে ব্যথা আছে কিনা, অ্যাবডোমিনাল পেইন, যেগুলো হেপাটোসেলুলার জন্ডিস, যেমন ধরো একুইট ভাইরাল হেপাটাইটিস, একুইট হেপাটাইটিস যেগুলো হয় এগুলো তো লিভার এনলার্জড হয়, তাই না। সো এক্ষেত্রে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন পেইন থাকে বা রাইট আপার অ্যাবডোমেনে পেইন থাকে। ওকে, আবার যেগুলো ভাইরাল হেপাটাইটিস এগুলোর ক্ষেত্রে কিন্তু নৌশিয়া ভমিটিং খুব সিভিয়ার থাকে, খুব মানে এতই বমি থাকে যে কিছুই খেতে পারে না। সো নৌশিয়া ভমিটিং হিস্ট্রি নিতে হয়, কিন্তু অ্যাপাটাইট লস অফ অ্যাপাটাইট থাকে। আবার যদি হিমোলাইটিক জন্ডিস হয়, যেমন হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা জন্ডিস সাধারণত মাইল্ড হয়, সেদের ক্ষেত্রে হলো উইকনেস আছে কিনা, পালপিটেশন আছে কিনা, মানে ফিচার্স অফ অ্যানিমিয়া, এটা ইম্পর্ট্যান্ট। আবার তুমি যদি হলো একুইট ভাইরাল হেপাটাইটিসের লাইনে পেলে, আচ্ছা ঠিক আছে, একটা পেশেন্টের জন্ডিস আছে, আবার অ্যাবডোমিনাল পেইন বলছে, তার মানে এবং এক্সামিনেশন টেন্ডার হেপাটোমেগালি আছে, তার মানে তুমি একুইট ভাইরাল হেপাটাইটিস চিন্তা করতেছো। একুইট ভাইরাল হেপাটাইটিস এ, বি এবং তোমার ই দিয়ে হয়। সো তোমার এখানে ফুড ইম্পর্টেন্ট। বিদেশের ক্ষেত্রে বলেছে ট্রাভেল হিস্ট্রি, যে অনেক বিদেশে ওদের দেশে সাধারণত এই ভাইরাস ইনফেকশনটা কম, তো দেখা যায় আমাদের কান্ট্রিগুলোতে কোনো যদি ট্রাভেলিং হিস্ট্রি থাকে এশিয়ান কান্ট্রিগুলোতে ওদের এটা হয়ে থাকে। তারপর এক্সপোজার হিস্ট্রি, সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি ইম্পর্টেন্ট, কারণ বি ভাইরাস এক্সপোজারের মাধ্যমে হতে পারে। পেশেন্টের ইমিউনাইজেশন হিস্ট্রি এখানেও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না, ভ্যাকসিনেশন হিস্ট্রি এটার সাথেও কিন্তু রিলিভেন্ট আছে। টেটু হিস্ট্রি, এক্সপোজার হিস্ট্রি, তাই না, পাস্ট কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, ড্রাগ এবং অ্যালকোহলিজম হিস্ট্রি। সো এগুলো কিন্তু রিলিভেন্টলি চলে আসে একটা জন্ডিসের পেশেন্টের সাথে। আর জিএটি ব্লিডিং তো অবশ্যই জিজ্ঞেস করতে হবে, কারণ যদি আগেও অনেকবার জন্ডিস হয়ে থাকে পেশেন্ট, যদি সিএলডি হয়, এখন একটা একুইট একটা ফ্লেয়ার নিয়ে আসছে, সো ব্লিডিং ম্যানিফেস্টেশন পেশেন্টের আছে কিনা বা আগে ছিল কিনা, দ্যাট মিনস ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন আছে কিনা, তাই না, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। তারপর ধরো একটা পেশেন্ট হলো প্রোডাক্টিভ কফ নিয়ে আসছে, তাহলে তুমি কি কি দেখবে, কফের কালার কি, আশেপাশে পট থাকে পেশেন্টের কফ রাখে, ওটা কালার দেখে তুমি ইয়ে করবে। কালার তোমার কি হতে পারে, ক্লিয়ার হতে পারে, ইয়েলো হতে পারে, গ্রিন হতে পারে, পিঙ্ক হতে পারে, এবং তোমার রেড বা ব্রাউন যেটা রাস্টি স্পুটাম এটা হতে পারে। সো এখান থেকে আমরা এটা কোন ডিজিজ এটা একটা আইডিয়া করা যায়। তার ভলিউম দেখতে হয়, এটা কি হলো অনেক ভলিউম বেশি কিনা, ভলিউমিন আছে অর্ডার কিনা, বেড অর্ডার আছে কিনা, ব্রঙ্কিকটিসিস যেটা থাকে। তারপরে কনসিস্টেন্সি, ভিসকোসিটির সাথে রিলেটেড, যেমন ভিসকাস, যদি একুইট ইনফেকশন হয় দেখা যায় এগুলো ভিসকোসিটি বেড়ে যায়। কাজেই মানে এই জিনিসগুলো যখনই একটা কমপ্লেন বলবে এটা সাজাই ফেলতে হবে। পেইন বললে সক্রেটিস সাজাই ফেলতে হবে, সক্রেটিস মানে এস ফর সাইড, তাই না, ও ফর অনসেট, এইভাবে এগুলো তোমরা মিনিং জানো, এটা এখানে আমি ডিসকাশন করছি না। পেইন যে কোনো জায়গার পেইন বললে, চেস্ট পেইন বললে কার্ডিয়াক কিনা এটা আমার মাথায় রাখতে হবে, সেন্ট্রাল চেস্ট পেইন আছে কিনা, ওরকম স্কুইজিং বা কম্প্রেসিং ক্যারেক্টার আছে কিনা, রেডিয়েশন ইত্যাদি জিনিস আর কি। কাজে এখানে দেখো আমি শর্টকাট 5টা জিনিস বললাম, ফিভার, শর্টনেস অফ ব্রেথ, জন্ডিস, প্রোডাক্টিভ মানে কফ উইথ স্পুটাম এবং পেইন। তো যখন একটা পেশেন্ট একটা কমপ্লেন বলবে এটাকে তুমি ফর্মুলেট করে বলতে হবে। ব্রেথনেস ধরো এত ডেজ, এটা ইকুইটলি অনসেট হয়েছিল, এটার চাইল্ডহুড অনসেট আছে কিনা, এটার ডে টু ডে ভেরিয়েশন আছে কিনা, সিজন টু সিজন ভেরিয়েশন আছে কিনা, এটার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি, এটা রিলিভিং ফ্যাক্টর কি, এটা কি ভেরি সিভিয়ার কিনা, এটার সাথে অ্যাসোসিয়েটেড আদার্স কিছু আছে কিনা। সো প্রতিটা পয়েন্ট তোমাকে সাথে সাথে টাচ করে ফেলতে হবে, তাহলে এখান থেকেই বোঝা গেল এটা কোন ডিজিজ। যেমন ধরো যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা সাধারণত আমাদের হাসপাতালে একটা একিউট একটা এপিসোড নিয়ে আসে, 1 দিন 2 দিনের হিস্ট্রি। সো ডিউরেশন ধরো 2 থেকে 3 দিন, এটা চাইল্ডহুড ছিল, এটা প্রিভিয়াস হিস্ট্রিতে লিখতে পারো, এখনও তুমি লিখতে বলতে পারো যে সিমিলার, এটা একটু পরে লেখাই ভালো, ওইটা আমি বললাম না। চাইল্ডহুড ধরো বাদ, ডিউরেশনটা ধরো 7 ডেজ, একিউট অনসেট। তার ভেরিয়েশন কি, এটা ধরো হলো এটা ডে টু ডে ভেরিয়েশন এবং সিজনাল ভেরিয়েশন এরকম পাওয়া গেল। অ্যাগ্রাভেটিং বা রিলিভিং ফ্যাক্টর, হ্যাঁ ভেরি সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু শুতে পারে না, এরা প্রপার পজিশনে থাকে, তাই না। সো লাইং ডাউন এটা একটা হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হতে পারে। ভেরি সিভিয়ার কেন গ্রেড 4, 5 এরকম পেয়েছে অ্যাসোসিয়েশন। সো এখান থেকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং বলতে পারি সেগুলো এখন এরপর পুরোটা বর্ণনার পরে এখন আবার বলতে পারি যে পেশেন্ট হ্যাড সিমিলার এপিসোডস অফ অ্যাটাকস সিন্স চাইল্ডহুড। তাহলে আমি এই বর্ণনা থেকে স্যার বুঝতে পারলাম আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা বলার চেষ্টা করতেছি। ওকে, আবার যদি আমি সিইবিডি মনে করি তাহলে কিন্তু ওই যে ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস যেটা সিলিয়ান ফিচার ওখানে লিখি, ওখানে কিন্তু আমরা এটা লিখতে পারি যে দিস এপিসোডস আর নট প্রেজেন্ট সিন্স চাইল্ডহুড। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলতে চাচ্ছি না, সাধারণত সিইবিডি আফটার 40 ইয়ার্স আরম্ভ হয়, তাই না। তারপর ধরো একটা কফের কালার দেখে, একটা কফ ধরো পুরুলেন্ট বা মিউকো পুরুলেন্ট, যেটার কালার ইয়েলো আর গ্রিনিশ, যেটার অ্যামাউন্ট
তুমি কাপে বলতে পারো যে কত কাপ বা কত ml আনুমানিক, যে 2 or 3 কাপ পার ডে, এবং ভিসকাস মেল অর্ডারাস, তাহলে এখান থেকে বোঝা গেল যে তুমি আইদার লাং অ্যাবসেস অথবা ব্রঙ্কিকটিসিস, স্পেশালি ব্রঙ্কিকটিসিস বলার চেষ্টা করতেছো। সো কাপ দিয়ে কিন্তু বোঝা যায়। আবার এখানে কালারটা তুমি যদি রেড বলো, ইনিশিয়ালি ড্রাই কাপ, নাও ইট ইজ রেড কালার। ভিসকাস ভলিউম একটা বললে এনি ভলিউম হতে পারে, অত প্রফিউজ হয় না, মোটামুটি হয়। তাহলে তুমি বোঝা গেলো যে তুমি নিউমোনিয়া বলার চেষ্টা করতেছো, এবং নিউমোকক্ক নিউমোনিয়া, তাই না? সো এখান থেকে কিন্তু দেখো প্রতিটা জিনিস থেকে কিন্তু আমরা খুব দ্রুত সিদ্ধান্তে বুঝতে পারি। মানে স্যার আর তোমাকে জিজ্ঞেস করতে হলো না যে তুমি কি ডায়াগনোসিস বলার চেষ্টা করতেছো। তুমি যখন ফিভার ডেসক্রাইব করলে তখনই স্যার বুঝে ফেললো আচ্ছা ওর টিউবারকুলোসিস বলার চেষ্টা করতেছে। তুমি যখনই কাফটা ডেসক্রাইব করলে যে রেড কাফ, কালার রেড অথবা রাস্টি স্পুটাম, কাফের কালার না তো অ্যাকচুয়ালি স্পুটামের কালার আর কি, তাহলে স্যার বোঝার চেষ্টা করলো ও নিউমোনিয়া বলার চেষ্টা করতেছে। প্রফিউজ কাফ, যেটা ব্যাড অর্ডার এবং হলো প্রফিউজ অ্যামাউন্ট, হ্যাঁ, এবং ভিসকাস, এটা যখন বলার চেষ্টা করতেছো গ্রিন কালার বা ইয়েলো কালার এবং লং স্ট্যান্ডিং, তখন স্যার বুঝে ফেললে ও ব্রঙ্কিকটিসিস বলার চেষ্টা করতেছে। ওকে, তুমি যখন চেস্ট পেনের হলো কম্প্রেসিং ক্যারেক্টার ছিল, এটা হলো স্কুইজিং ছিল, ওরকম বলতেছো, তখন স্যার বুঝে ফেলো ও ইসকেমিক হার্ট ডিজিজ বলার চেষ্টা করতেছে। কাজে জিনিসগুলো হিস্ট্রি থেকেই, তুমি জন্ডিস পেলা, ডিপ জন্ডিস বলার সাথে ইচিং বুঝে ফেললো স্যার, ও বুঝে ফেললো অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, কাজেই মানে তোমার হিস্ট্রি বলে দিবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তুমি ডায়াগনোসিস আর আলাদাভাবে বলার দরকার নেই, তাই না? স্যার বুঝে ফেলবে, অবশ্যই তুমি বাকি সব কিছু বলবে। তাহলে এই হলো আমাদের আজকে লং কেস। আমি লং কেস যে কেসগুলো বললাম এটার সাথে অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা, এটা আমাকে অ্যাকচুয়ালি আমার শুরুতে মনে বলা হয়নি, এটা একটু যোগ করে নিবে। আমরা চেষ্টা করব এর মধ্যে হলো ওয়ার্ডে যে কেসগুলো অ্যাভেলেবল থাকে, ইজি থাকে, কোঅপারেটিভ থাকে, আমরা আসলে যারা পরীক্ষা হলের সাথে রিলেটেড, আমরা সবসময় চেষ্টা করি এই কমন জিনিসগুলো, ইজি জিনিসগুলো নেওয়ার জন্য। তোমাদের দিক থেকে কখনো আসলে টেনশন করার মানে আমি যুক্তি দেখি না যে স্যার আমাদেরকে কঠিন কঠিন টপিক দিয়ে আমাদের পরীক্ষা ফিল করাবে, ব্যাপারটা এমন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবচেয়ে সহজ জিনিসটা পরীক্ষা হলে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এটা সবার প্রতি একটা মেসেজ। সব স্যাররা চায় যে আমার স্টুডেন্টরা পাস করুক, এতেই স্যারের কিন্তু সম্মান বাড়ে, ফেল করালে কিন্তু কারো সম্মান বাড়ে না। ওকে, তাহলে আশা করি তোমাদের এই টপিকসগুলো ধরে পড়বে। আমি নেক্সট ক্লাসগুলোতে চেষ্টা করব কয়েকটা লং কেস সুন্দরভাবে বলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এইভাবে ডেসক্রাইব করতে হয়। আজকে ফরম্যাটটা বলে দিলাম, টপিকসগুলো বলে দিলাম, তোমরা নিজের মতো করে পড়তে থাকো, ইনশাল্লাহ হেল্প হবে। কোনো কিছুতে সমস্যা মনে করলে বা লেকচারের কোনো অংশ যদি আচ্ছা, একজন মাত্রই কোশ্চেন করলো, স্যার ডিউরিং এক্সাম ইফ এ পেশেন্ট হ্যাভ ডায়াবেটিস মেলাইটাস দেন উই হ্যাভ টু ডু বেডসাইড ইউরিন টেস্ট, বেনেডিক্ট টেস্ট, হাউ ক্যান ইউ ইন্টারপ্রিট অর হাউ উইল ইউ ডু দ্যাট ইন এক্সাম টাইপ? অ্যাকচুয়ালি যেটা ইউরিন টেস্ট সেটা হলো তোমার বেডসাইডে তো করতে হয় অ্যাকচুয়ালি। বেনেডিক্ট টেস্টের পুরো জিনিসটা তো আসলে আমরা করি না, এখন আমরা করি কি, এখন কিন্তু স্ট্রিপ পাওয়া যায়, বুঝছো? ওই স্ট্রিপের মধ্যে কিন্তু হলো ওই যে একই সাথে গ্লুকোজ, প্রোটিন, ব্লাড সব দেখা যায়, কিন্তু কোনটার কালার কী হলো এটাতে কিন্তু খুব ইজি কিন্তু, বুঝছো, স্ট্রিপ টেস্টে। ওকে, একদম ফর্মাল যেটা বেনেডিক্ট টেস্ট, ফর্মাল বেনেডিক্ট টেস্ট কিন্তু এমবিবিএস লেভেলে যেটা সত্যি কথা, যদিও স্ট্রিপ টেস্ট এর আগে অনেকে বেনেডিক্ট টেস্ট করতো, কিন্তু বেনেডিক্ট টেস্টটা এখন আর করা হয় না, এখন আমরা স্ট্রিপ টেস্ট দিয়ে করে ফেলি। তোমরা একটু যোগাযোগ করলে পাবে, কিন্তু স্ট্রিপ পাওয়া যায়। ওটাতে একই সাথে প্রোটিন দেখা যায়, মানে প্রোটিন ইউরিয়া, ডায়াবেটিস মেলাইটাস নেফ্রোটিক সিনড্রোম প্রোটিন ইউরিয়া থাকতে পারে, তাই না? তারপরে হলো তোমার হেমাচুরিও বোঝা যায় এবং গ্লাইকোসুরিও বোঝা যায়। ওকে, তিনটা জিনিস একসাথে বোঝা যায়, কিন্তু আইসোলেটেড, মানে একসাথে মানে হলো তিনটারই আলাদা আলাদা প্যারামিটার থাকে। কাজে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নেই। আর নেফ্রোটিক সিনড্রোমের বেলা হিট কোয়াগুলেশন টেস্টটা কিন্তু করতে হয়, এটা কিন্তু না করলে সমস্যা। আমরা কিন্তু এটা সেট আপ করে রাখি, হিট কোয়াগুলেশন টেস্টে সব কিছু রাখি, যতটুকু সম্ভব আর কি তোমরা ওইরকম প্রিপারেশন রাখবে। ওকে, আমরা একটা কর্নার রেখে দিই, ওই কর্নারে গিয়ে তুমি হিট কোয়াগুলেশন টেস্ট করবে, টেস্ট টিউবও রাখার চেষ্টা করি, এবং ম্যাচ বা মোমবাতি কিছু একটা রাখার চেষ্টা করি, ঠিক আছে? হিট কোয়াগুলেশন টেস্ট আমরা যদি না থাকে তখন আমরা তাদেরকে মানে ইনপুট দিয়ে দিই, স্যার আজকের মানে হিট কোয়াগুলেশন করার অ্যাপারেটাস নাই এরকম। ওকে, থাকলে যদি তুমি নেফ্রোটিক সিনড্রোম সাসপেক্ট করো তোমাকে হিট কোয়াগুলেশন টেস্ট করতে হবে, প্রোটিন ইউরিয়া আছে কিনা ওটা তোমার দেখতে হবে। আর ডায়াবেটিসটা আসলে আমরা আসলে পরীক্ষায় খুব বেশি দেই না, তো মানে এই জন্য দেখা যায় ডায়াবেটিস নিয়ে স্যাররা খুব বেশি নাক গলান না। তুমি হিস্ট্রিতে যদি পেশেন্টের ডায়াবেটিস পাও, দ্যাটস এনাফ। তুমি নতুনভাবে একটা পেশেন্টকে ডায়াবেটিক ডায়াগনোসিস করার দরকার নেই ওয়ার্ডে, মানে পরীক্ষা হলে। পেশেন্ট বললো যে স্যার আমার ওই যে স্ট্রোক হয়েছে, হাত পা নাড়তে পারে না, ওয়ান সাইড হেমিপ্যারালাইসিস আছে, আগে থেকে 20 বছর আগে থেকে ডায়াবেটিসের ওষুধ খায়, এটা তোমার আর বেডসাইড ইউরিন টেস্ট করে ডায়াবেটিস প্রুভ করার দরকার নেই, ইভেন নিউ অনসেটও দেখার দরকার নেই। ওকে, ডায়াবেটিস উইথ কমপ্লিকেশনের বেলায় ডায়াবেটিস তুমি
সেক্ষেত্রে কমপ্লিকেশন হয়েছে প্রোটিনিউরিয়া টিউটিনিয়া আছে কিনা, ওটার ক্ষেত্রে হিট কোয়াগুলেশন টেস্ট বা ডিপ স্টিক টেস্ট যেটা, এটা তুমি করতে পারো। আদারওয়াইজ এগুলো দরকার নেই চলে। সো ব্যাডেন্টিক টেস্ট বাদ। হ্যাঁ, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আর না বুঝতে পারলে তারপর আরও প্রশ্ন করতে পারবো, কমেন্ট বক্সে তো প্রশ্ন থাকে, আমি উত্তর দিতে পারবো। তাহলে আজকে এতটুকুনি আমাদের ডিসকাশন অ্যাবাউট লং কেসেস। আমি নেক্সট ক্লাসের দিকে চেষ্টা করব যে কয়েকটা ইম্পর্টেন্ট লং কেস দেখে এগুলো একটু একটা দুইটা একটু যদি একটা লং কেস যদি ডিসকাশন করে দিতে পারি, ওটাকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে বাকি লং কেসগুলো ডিসকাশন করতে পারবে। ওকে, তাহলে আজকে এতটুকুনি থাক। যারা ক্লাস অ্যাটেন্ড করেছো সবাইকে ধন্যবাদ। অনেক সময় তোমরা আজকে মনোযোগ দিয়ে ক্লাস করলে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।